আজকে আমরা শুরু করব তোমাদের কলাম কলাম দিয়ে শুরু করব। আমাদের কলাম কেন গুরুত্বপূর্ণ? আসলে আরসিসি কলাম একটা ইম্পর্টেন্ট পার্ট বিল্ডিং এর। একটা বিল্ডিং অনেক কিছু নিয়ে গঠিত। মনে করো স্ল্যাব, বিম থাকলে বিম, দেন কলাম, দেন ফুটিং। মনে করো স্ল্যাবে যদি ক্র্যাক হয় বা বিমে যদি ক্র্যাক হয়, ওই ক্র্যাক নিয়ে বিল্ডিং বহু বছর টিকে থাকতে পারবে, বহু বছর, ইভেন হয়তো ভাঙবেই না। কিন্তু কলামের একটা ব্যাপার আছে। কলামে কিন্তু ক্র্যাক নিয়ে বিল্ডিং বেশি দিন দাঁড়ায় থাকতে পারে না, কারণ তার উপর একটা ভার আসতেছে, পুরো বিল্ডিং এর ওজন আসতেছে, সাবা কন্টিনিউয়াস সেই ওজনটা আসতেছে পুরো বিল্ডিং এর। এখন বিল্ডিং যদি 20 তলা হয় তাহলে তো পুরো 20 তলার ওজন গ্রাউন্ড ফ্লোরের কলামে। তো কলাম যদি মাইনর ক্র্যাক হয়, সেটা খুব দ্রুততার সাথে মেজর ক্র্যাকে চলে যায় এবং ফেটে যায় সে। অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে ক্র্যাকের আকার আকৃতি দেখে কিন্তু ডিসিশনটা নিতে হয়, কারণ বিল্ডিং পুরো কিছু তো ভেঙে দেখা যাবে না। যেমন মানুষের শরীর অসুখ বিসুখ যখন হয়, সিমটম দেখে, সিমটম দেখে এতে যদি সিমটম দেখে যদি ডিসিশন নিতে না পারে, তাহলে কিছু টেস্ট দেয়া হয়, এরপরে কি হয়, চিকিৎসা শুরু হয়। কিন্তু বিল্ডিং এর যদি ক্র্যাকের সিমটম দেখে ডিসিশন 100%, এখানে টেস্টের কোনো সুযোগ নাই খুব একটা। ক্র্যাকের ওপরই ডিসিশন যেতে হবে, এবং অবশ্যই সেটা ফাইনাল ডিসিশনে যেতে হবে। রানা প্লাজার নাম শুনছো? রানা প্লাজায় তোমার কলাম কিন্তু ফেটে গেছিল, কলামে ক্র্যাক হয়। কিন্তু কলামের ক্র্যাক, আমরা তো বললাম, একটু আগে বললাম যে ক্র্যাক দেখে ইঞ্জিনিয়ারকে যদি মানে কোনো টেস্টের সুযোগ নাই, যেহেতু ক্র্যাক দেখে তাকে ডিসিশন নিতে হবে, এবং ডিসিশনে যদি ভুল হয় তাহলে রানা প্লাজা তার বাস্তব উদাহরণ। জাস্ট বিকালে, আগের দিন বিকালে আহ, পৌরসভার যে ইঞ্জিনিয়ার, সাভারের পৌরসভার ইঞ্জিনিয়ারকে নিয়ে ভিজিট করতে যখন শোনা গেল রানা প্লাজার বিল্ডিং এ ক্র্যাক হয়েছে, ক্র্যাক দেখা পড়ছে। ক্র্যাক অনেক আগে থেকে শুরু হয়েছিল কলাম, স্পেশালি কলামে, বাট পাত্তা দেয় না মানুষ। কিন্তু প্রথমে পাত্তা দেয় না। আমরা আমাদের চরিত্র তাই, আমরা আমরা যেমন মনে করো কদের কথা, অসুখ বিসুখ হলে কেউ আমরা পাত্তা দিই না। যখন বিছানায় পড়ে যায় তখন ডাক্তারের কাছে যায়, হসপিটালে যায়, হাজারো টেস্ট, যেটা 100 টাকায় আগে হইতো, সেটা মানে মানে বেশি ডিপে চলে যাওয়ার কারণে হয়তো 10,000 টাকায় সম্পাদন হচ্ছে। আমাদের চরিত্রটা তাই, মানে 100 টাকা বাঁচানোর জন্য আমরা 10,000 টাকা খরচ করছি। তো এমনই, যখন ক্র্যাশ শুরু হয় বিল্ডিং এর কোথাও, এটা কেউ পাত্তা দেয় না। তখনই পাত্তা দিলে হইতো। রানা প্লাজার ক্র্যাক কিন্তু 1 মাস আগে দেখা গেছিল, কিন্তু কি পাত্তা দেয় না। তা আবার ভয়াবহ ব্যাপার, কলামের ক্র্যাক কিন্তু জ্যামতেন ব্যাপার না। সবসময় তোমাদের অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার সে মনে রাখতে হবে, কলামের ক্র্যাককে কোনো মতেই এড়িয়ে যাওয়ার সুযোগ নাই। টুডে টুমোর এটা ঘাড়ে চেপে বসবে। ইভেন এমনও অনেক ফেইলুর আমরা দেখেছি যে আজকে তার আমরা দেখেছি কি, তোমরা জানো, যেটা একটু আগে বললাম, রানা প্লাজা যে ক্র্যাক আগের দিন যখন এটা বড় হয়ে গেল, ক্র্যাক যখন হঠাৎ বড় হয়ে গেল, তখনই টনক নড়ছে। তখন সাভারে যে পৌরসভার ইঞ্জিনিয়ার আসলো, বললো না না তেমন কিছু না, না, এটা কিছুই হবে না, কালকে আহ ইয়া করে দিলে, প্লাস্টার টাস্টার ঠিক মতন করে দিলেই ঠিক হয়ে যাবে। খেয়াল করছো? বিকাল বেলা ঘটনা, আর রানা প্লাজা দোষে গেছে সকালে। তার মানে 8 ঘন্টার ব্যবধান, 12 ঘন্টাও না, 8 ঘন্টার ব্যবধানে একটা ইতিহাস রচনা হইতে যাইতেছে। তার মানে বিন্দু মাত্র কারো কিন্তু এর ব্যাপারে কোনো কি আঁচ করতে পারতেছে না যে 8 ঘন্টা পরেই একটা আরেকটা বেদনাদায়ক ইতিহাস রচনা হবে রানা প্লাজা। খেয়াল করছে? এই যে ইঞ্জিনিয়ার যে গেল, ও যে এসে বললো যে কিছু না, খালি প্লাস্টার প্লাস্টার করে দিলে ঠিক হয়ে যাবে, সেই ইঞ্জিনিয়ারের রিমার্কের উপরে এই বেদনাদায়ক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। যদি ইঞ্জিনিয়ার ঠিক মতন বুঝতে পারতো যে কলামে ক্র্যাকটা কি নির্দেশ দিতেছে তাকে, তাহলে ইমিডিয়েট ফুল বিল্ডিং খালি করে ফেলা হইতো।
অথচ ফুল ফ্লেজে পুরো বিল্ডিং চলতেছিল কার্যক্রম। গার্মেন্টস, ব্যাংক এবং আদার যে শপিং যা আছে। আমরা এই কলামেই আমরা স্টাডি করতে যাচ্ছি। কলামের কাজ কি? কলামের কাজ হচ্ছে তোমার সবগুলো লোড বহন করা। স্পেশালি সে কম্প্রেশন মেম্বার। কলাম হচ্ছে খাঁটি কম্প্রেশন মেম্বার। আর বিম হচ্ছে একেবারে অরিজিনাল টেনশন মেম্বার। খেয়াল করছো কিনা আমি কি বুঝাইতে চাচ্ছি? কংক্রিট কিন্তু টেনশনে দুর্বল, কিন্তু ঝামেলা ঘটতেছে কংক্রিট কম্প্রেশনে স্ট্রং, কিন্তু ঝামেলা কিন্তু কলামের উপর দিয়ে যাচ্ছে বেশি এখন। কংক্রিট যদি কম্প্রেশনে স্ট্রং থাকে তাহলে তো কলাম ফাটার কথা না। তাহলে ফাটে কেন? ফাটে হচ্ছে কম্প্রেসিভ ফোর্স যদি গ্রেটার দেন স্ট্রেংথ অফ দ্য কলাম হয়ে যায়। এই জন্য আমরা বলি অনেকে কিন্তু মানে একটু শো আপ করার জন্য মাত্রাতিরিক্ত ওজন বহন করে। মনে করো সে জানে তার খুব কষ্ট হচ্ছে, 25 কেজি ওজন দেখানোর জন্য না বহন করে নিয়ে গেল, যে দেখো আমি 25 কেজি বস্তা উঠায় নিয়ে যাইলাম। তো মাত্রাতিরিক্ত ওজন বহন করা শরীরের জন্য ক্ষতিকর। কম্প্রেশন ফেলিউর হবে, হাড্ডির জয়েন্ট ফেটে যাবে। তো সেই জন্য কারো উপরে মাত্রাতিরিক্ত ওজন মাথায় বা হাতে নেওয়া ঠিক না, স্পেশালি হাতে। মাথায় নিলে তাও তো একটা রক্ষা, কিন্তু হাতে তো সর্বনাশ হয়ে যাবে। আমরা সবসময় আমরা বলি যে অবশ্যই স্ট্রেংথ শুড বি গ্রেটার দেন লোড, এবং এই লোড বিল্ডিং এর আসবে, যখন বিল্ডিং আসতে থাকে তখন সে তোমার গ্র্যাভিটি লোড গুলো আসতে থাকে, ডেড অ্যান্ড লাইভ। উইন্ড এবং আর্থ কিন্তু হরিজন্টাল, সুতরাং তারা তো আর ভার্টিক্যালি আসতেছে না, কম্প্রেশন সৃষ্টি করতেছে না, আসতেছে কিন্তু ডেড অ্যান্ড লাইভ লোড, যেটা গ্র্যাভিটি লোড। তোমাদের মধ্যে কে বলতে পারবে গ্র্যাভিটি লোড কাকে? কে বলতে পারবা? যদি যারা বলতে চাও, যে বলতে চাও মাইক্রোফোনটাকে অন করে নিও। মাটির ভার বহন ক্ষমতা। সরি, মাটির ভার বহন ক্ষমতা। না, গ্র্যাভিটি লোড কাকে বলে? তার উপর থেকে নিচের দিকে যে লোডটা অভিকর্ষর বলের সাথে যে টানের যে সৃষ্টি হয়। মাটি প্রতি বর্গ ফুটে কত পরিমাণ লোড বহন করতে পারবে, এতে মাটির ভার, গ্র্যাভিটি লোড। জামিল কি বললে? স্যার মানে উপরের লোড, মানে শুধু উপরের লোডটাকে যে ক্যালকুলেশন করা হয়, মানে নিচের দিকে মানে শুধু মানে মানে ভার্টিক্যাল যে লোডটা ক্যালকুলেশন করা হয় ওইটাই গ্র্যাভিটি লোড। ভার্টিক্যাল ডিরেকশন, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট। হচ্ছে গ্র্যাভিটি লোডের ডেফিনেশনে ভার্টিক্যাল ডিরেকশনটা মেনশন করতে হবে, কারণ লোড কিন্তু ভার্টিক্যাল ছাড়াও ভার্টিক্যাল ডাউন, শুধু ভার্টিক্যাল বললে হবে না, ভার্টিক্যাল ডাউনওয়ার্ড বলতে হবে। জি যে স্যার, জি লোড স্যার। ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কাজ করে, স্ট্রাকচারে যে লোড ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কাজ করে তারাই হচ্ছে গ্র্যাভিটি লোড। কারণ অনেক লোড আছে আপওয়ার্ডও কাজ করে, যেটাকে আমরা রিয়েকশন বলি। অনেক লোড হরিজন্টালি কাজ করে, যেটা উইন্ড এবং আর্থকোয়েক। না সরি, অনেক লোড ইনক্লাইন কাজ করে 45 ডিগ্রিতে, যেটা জিগজ্যাগ করে আসে, যেমন আর্থকোয়েক। তো এরকম ওগুলি লেটারাল লোড বলে। সো গ্র্যাভিটি লোডের ডেফিনেশনে কিন্তু অনেকেই আনসারটা দিয়ে দেয় যে স্যার যে লোডটা ভার্টিক্যালি আসে, এটা পারফেক্ট আনসার না। পারফেক্ট আনসার বলতে হবে যে লোডটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড অ্যাক্ট করে, তো সেটা টোটালি ডাউনওয়ার্ড 90 ডিগ্রি। তো আমরা কলামের ক্ষেত্রে যে আমরা যেটা চিন্তা করি সবসময় কলামে, যে রেইনফোর্সমেন্ট কলামের ডিজাইনের ক্ষেত্রেও অতটা পাত্তা না দিয়ে না। এবং সাইটে তোমরা দেখবে যে কলামের রেইনফোর্সমেন্ট বসানোর সময় ইচ্ছা মতন সংখ্যা পর্যন্ত কন্ট্রোল করে, যে বেশি দিলে কম করে, কম দিলে বেশি দেয়। ইভেন নাম্বারও চেঞ্জ করে ফেলায় সে, যেমন 4 সুতো বা 12 মিলি, সরি এটাকে আমরা 5 সুতা রড বা 16 মিলি, 16 মিলির জায়গায় 4 সুতা বা 12 মিলি দিয়ে কাজ করে অনেকে। অনেকে ভাবে যে দিয়ে দিলাম, অসুবিধা তো নাই। কিন্তু তাদের জন্য আমার আমার প্রশ্ন যে হাড্ডি, তাহলে যে বাচ্চা তার হাড্ডি যদি 4 সুতার হয়, সেই জন্য সে যে ওজনটা নিতে পারে না। আর যাদের হাড্ডি 8 সুতা বা 10 সুতা বা
25 মিলি, 22 মিলি তারা কিন্তু সেই লোডটা নিতে পারবে। তো এখানে সাইটে আমরা কিছু ইঞ্জিনিয়ার আছে এই ভুলগুলো ডিসিশন নেয়, এবং কিছু রাজমিস্ত্রি আছে বা যে কেউ ইভেন এমনও আছে যে কিছুই রাজমিস্ত্রিও না, ইঞ্জিনিয়ার না, কন্ট্রাক্টর নিজেই সবকিছু সেজে গুছে বসে থাকে। কন্ট্রাক্টর নিজেই রাজমিস্ত্রি, নিজেই ইঞ্জিনিয়ার, নিজেই সব মালিক, সব নিজেই। স্পেশালি যিনি কন্ট্রাক্টর উনি যদি উনার বাড়ি করেন তাহলে কিন্তু উনি একের ভিতরে 3 হয়ে যান। উনি নিজেই কন্ট্রাক্টর, নিজেই রাজমিস্ত্রি, নিজেই সিভিল ইঞ্জিনিয়ার, সব ডিসিশন নিজেই দেওয়া শুরু করেন। তো এই সমস্ত ভুল ভ্রান্তিগুলো চলে আসে। সো এবং যখনই কেউ লোড বাড়ানো শুরু করে, বিল্ডিং 5 তলার দেখা গেল 6 তলা এক্সটেনশন করছে। তো এই যে এক্সটেনশন করার সময় সবাই যেটা চিন্তা করে ফুটিং এর দিকে তাকায়, যে ফুটিংটা কয়তলা ফাউন্ডেশনের জন্য করেছে, ফার্স্ট সবাই এটাই প্রশ্ন করে। কিন্তু ফুটিং পর্যন্ত যে আসতে হবে লোড, সেটা নিয়ে কারো মাথা ব্যথা নাই। কেউ একবারও প্রশ্ন করলো না যে কলামটা কত ফ্লোরের জন্য করা হয়েছে, গ্রাউন্ড ফ্লোর, স্পেশালি গ্রাউন্ড ফ্লোরের কলাম। এটা কিন্তু কেউ প্রশ্ন করো না। তোমরা নিজেরা দেখবা যে সবাই প্রশ্ন করতেছে, কি প্রশ্ন করতেছে, ফুটিং বা ফাউন্ডেশন কত তলার জন্য করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, 5 তলার জন্য করা হয়েছে, আচ্ছা 4 তলা বিল্ডিং আছে, আরো 1 তলা বাড়ায় দেওয়া আছে। এর অর্থ আমরা যেটা মেন করতে যাচ্ছি যে কলামটা কিন্তু টোটালি ইগনোরড হয়ে যাচ্ছে সব দিক থেকে। অথচ এইটাই হচ্ছে পুরো বিল্ডিং এর ফেইলিউরের মেইন দরজা। ইভেন কলাম ফেটে গেছে, ফুটিং কিন্তু কিছুই হয়নি রানা প্লাজার, ফুটিং এর জায়গায় দাঁড়ায় আছে। তার মানে কি? সো কলামের দিকে নজর দিতে হবে, কলামের ডাইমেনশনের দিকে অনেক মিনিমাম ডাইমেনশন 10x10, আর্থকোয়েক কনসিডার করলে 12x12 ইঞ্চি কলামের দিকে দিতে হবে। রেক্টেঙ্গুলার কলাম বসাতে হবে স্কোয়ারের চাইতেও। লো রাইজ বিল্ডিং হলে, লো রাইজ যদি বিল্ডিং 10 তলার ভিতরে যে সমস্ত বিল্ডিং, সেখানে তুমি স্কোয়ার সাইজের কলাম বসানো বেস্ট। বাট বিল্ডিং হাই রাইজের দিকে চলে গেলে সব কলামকে রেক্টেঙ্গুলার শেপের বসাইতে হবে। কোন রকম গোলাকার কলাম বসানো যাবে না। গোলাকার কলামগুলো তোমার লো রাইজ বিল্ডিং এর জন্য অথবা লো রাইজ শপিং মলের জন্য বেটার। তো এখন কলামের ক্ষেত্রে কিন্তু সাইজের একটা ইম্প্যাক্ট রয়ে গেছে আসলে। যাই হোক, স্যার, আমরা স্কোয়ার কলাম আর অথবা রেক্টেঙ্গেল কলামের চেয়ে মানে সার্কেল কলামে নাকি রোড বেশি নেয়? লোড বেশি নেয়, ওই যে বললাম তো অর্ধেক উত্তর, কিন্তু এটা আসলে অর্ধেক উত্তর, লোড বেশি নেয়। মানে ওই যে অনেকে বলে যে সার্কুলার কলাম অর স্পাইরাল কলাম স্ট্রঙ্গার দেন টাইট কলাম। টাইট কলাম মানে যেটা স্কোয়ার বা রেক্টেঙ্গুলার, ওই দুটাকে টাইট কলাম বলে। আর গোলাকার গুলি তার নাম স্পাইরাল অথবা সার্কুলার। গোলাকার বা সার্কুলার কলাম মোর স্ট্রঙ্গার দেন টাইট কলাম, এক সেন্স এটা উত্তর ঠিক আছে, বাট হাফ। যখন গ্রাভিটি লোড থাকে তখনই সে স্ট্রঙ্গার। ওই অতটুকু কনসেপ্টটুকু অনুপস্থিত থাকতেছে এখন। এই যে আমরা বারবার বলে আসতেছি, কনসেপ্ট ক্লিয়ার, ডিপ নলেজ না থাকলে কিন্তু সে বুয়েট থেকে পাস করুক কি একটা অজানা গ্রামের ভার্সিটি থেকে পাস করুক, এতে কিছু যায় আসে না। ডিপ নলেজ যদি সেই অজপাড়াগায় ভার্সিটি থেকে কেউ যদি ডিপ নলেজটা নিয়ে আসে, তাকেই আমাদের মেনে নিতে হবে আসলে। তো আমরা সবসময় অর্ধেক উত্তরটা শুনে থাকি। সবসময় সবাই বলে যে গোলাকার কলাম গুলো স্ট্রঙ্গার দেন টাইট কলাম, বা স্কোয়ার রেক্টেঙ্গুলার কলাম থেকে গোলাকার কলাম। বাট এটা আমরা আগে বলেছি, এটা হাফ আনসার কারেক্ট আছে। যেমন শুধুমাত্র গ্রাভিটি লোড যদি থাকে, তো গ্রাভিটি লোড কোন বিল্ডিং এ থাকে? আহ এখন তো আর ধরতে গেলে থাকবেও না কোনো বিল্ডিং এ, কারণ তুমি দোতলা যদি হোক কি 20 তলায় হোক, আর্থকোয়েক কনসিডার করা হয়। আর্থকোয়েক মানে লেটারাল লোড। যখনই বিল্ডিং এ লেটারাল লোড চলে আসে, তখন আর গ্রাভিটি লোডের ইম্প্যাক্টটা কমে যায়। কেন কমে যায় আমরা পরে ডিসকাস করবো একটু পরে। সো তো যেখানে লেটারাল লোড নাই, এমন একটা জেলা বা এমন একটা জায়গা যেখানে বাতাস খুব একটা ইম্প্যাক্ট সৃষ্টি করতেছে না, যেখানে আর্থকোয়েক বলতে খুব একটা কিছু নাই, সেখানে আমরা এগুলি কাউন্ট করবো না। তার মানে হরাইজন্টাল লোড 0 হয়ে গেল।
থাকতেছে কি শুধু বিল্ডিং এর গ্র্যাভিটি লোড। যখন এরকম কন্ডিশনে শুধুমাত্র গোলাকার কলামগুলো স্ট্রঙ্গার দেন স্কোয়ার বা টাইট, এবং এই সমস্ত ক্ষেত্রে কখন ঘটে? যখন বিল্ডিং লো রাইজ হয়। হাই রাইজ হলে তার আটকানো যাবে না, বাতাস আসবেই। ভূমিকম্প না থাকলেও বাতাসকে তার আটকানো যাবে না। তো সেক্ষেত্রে তখন আর গোলাকার কলাম স্ট্রঙ্গার হবে না, তখন স্ট্রঙ্গার হয়ে যাবে রেক্টেঙ্গুলার শেপের কলাম। তো অনেক ব্যাপার স্যাপার আছে কলামের ক্ষেত্রে, তো সেই অনুযায়ী ইঞ্জিনিয়ারকে প্রসিড হতে হবে এবং ওই অনুযায়ী ডিসিশন নিতে হবে। এবং কলামের বসানোর একটা ব্যাপার, স্কোয়ার কলাম বসাতে কোনো সমস্যা নাই, বসাইলেই হলো। কিন্তু রেক্টেঙ্গুলার শেপের কলাম ভার্টিক্যালি রেক্টেঙ্গুলার বসাতে পারে, সে আবার হরিজন্টালিও বসাতে পারে। তো এখন হরিজন্টালি বসাবে না ভার্টিক্যালি বসাবে, সেটা কিন্তু ইঞ্জিনিয়ারকে ডিসিশন নিতে হবে। আমরা আবারও বলতেছি, এখানে কলামের যে রেক্টেঙ্গুলার কলাম, স্পেশালি রেক্টেঙ্গুলার কলাম সে বসানোর সময় তার লম্বা সাইডটা ভার্টিক্যালি দিবে না লম্বা সাইডটা হরিজন্টালি বসাবে, এতে কিন্তু কলাম পুরো বিল্ডিং এর আচার আচরণ চেঞ্জ হবে। পুরো বিল্ডিং এর আচার আচরণ চেঞ্জ হবে মানে কি, যখনই আর্থকোয়েক আসবে বা মানে ঘূর্ণিঝড় আসবে, বিল্ডিং এর যে রেসপন্সটা হবে সেটা কিন্তু কলামকে ভার্টিক্যালি 90 ডিগ্রিতে বসালে খাড়া একরকম হবে, বা কলামগুলিকে হরাইজন্টালি লম্বা সাইডটাকে হরাইজন্টালি বসালে আরেক রকম। ইঞ্জিনিয়ার যদি এই সম্পর্কে কনসেপ্ট না থাকে, তাহলে তার হাতে বিল্ডিং এর কিন্তু মানে বিল্ডিং এর জন্মকালেই তার ভিতরে কি রোগ ঢুকাই দিল সে, এবং এই রোগ নিয়ে বিল্ডিং আস্তে আস্তে বাড়তে থাকে তার ভিতরে এই রোগ, এবং একসময় মানুষ কলামে ফাটল, বিল্ডিং এ ফাটল দেখতে পায়। তো যেটা আমরা বললাম যে কলামের সাইজ, কলামের শেপ, কলামের পজিশন, এই যে তিনটা পয়েন্ট, কিন্তু কলামের সাইজ, কলামের শেপ, সে স্কোয়ার নিবে না রেক্টেঙ্গুলার নিবে না গোলাকার নিবে, এন্ড লোকেশন এন্ড পজিশন। চতুর্থটা হচ্ছে কি পজিশন। লোকেশনটাও মানে কি, কেমন কোথায় বসাবো আমি মিক্স করতে পারি, স্কোয়ারও বসাতে পারি, রেক্টেঙ্গুলার এবং গোলাকার সবকিছু কিন্তু আমার মিক্সও বসাতে পারবো। কিন্তু কোথায় আমি স্কোয়ারটা বসাবো, কোথায় আমি রেক্টেঙ্গুলারটা বসাবো, কোথায় আমি গোলাকারটা বসাবো, এগুলোর কিন্তু পারফেক্ট ডিসিশন নিতে হবে। আর যদি সবগুলি স্কোয়ার হয় তাহলে তো কোনো এখানে ঝামেলা শেষ। যদি সবগুলি রেক্টেঙ্গুলার হয় তাহলে ভার্টিক্যালি রেক্টেঙ্গুলারের লম্বা সাইজটা বসাবো না লম্বা সাইজটা হরিজন্টালি বসাবো, সেটাও কিন্তু ডিসিশনে যেতে হবে। তো স্বাভাবিক তো বিএনবিসি 2020 তোমরা দেখতে পাইছো ঢাকা আগে আগে ক্ষেত্রে, ঢাকার ক্ষেত্রে এখন কিন্তু সেই মিডিয়াম রিস্ক জোন বললো, তোমার ঢাকার কিছু কিছু অংশে হাই রিস্ক জোনের ডিজাইন কি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। হাই রিস্ক মানে কি, সিলেট হচ্ছে হাই রিস্ক জোনে, ওইখানে বিল্ডিং এর যে ডিজাইন, বিল্ডিং এর যে লোড, ওটার থেকে লো রাইজ সরি ঢাকা যে মিডিয়াম রিস্ক জোনে, এখানে বিল্ডিং এর ডিজাইন প্রসেস চেঞ্জ হবে। সিসমিক জোনের কারণে স্যার? হ্যাঁ, ডেফিনেটলি। তো সিসমিক জোন যদি চেঞ্জ হয়ে যায় তাহলে ডিজাইন প্রসিডিউর চেঞ্জ হবে, স্পেশালি কলামে। কিন্তু মানুষ কিন্তু সব জায়গায় একই রকম করে, ইঞ্জিনিয়াররা মানে কোনো পার্থক্য করতেছে না। মানে বাট হাই রিস্ক জোন সিলেটে যে বিল্ডিংটা যেভাবে ডিজাইন হবে, কলাম যেভাবে বসবে, যেভাবে তার সাইজ আসবে, ঢাকা মিডিয়াম রিস্ক জোন হওয়ার কারণে সেটা কিন্তু ডিজাইন প্রসিডিউর এখানে চেঞ্জ হয়ে যাবে, এবং সেটা আমরা দেখতে পাবো কলামের রেইনফোর্সমেন্ট অ্যারেঞ্জমেন্টেই দেখা যায় সেটা। কিন্তু তোমরা তো বলবা সব সব জায়গায় তো আমরা একই দেখি। তো যাই হোক, ঢাকা খোদ মিডিয়াম রিস্ক জোন, মানে হাইও না লো না, কিন্তু খোদ ঢাকাতেই কিন্তু বিএনবিসি বলতেছে কি, ঢাকা মিডিয়াম রিস্ক জোন হলো ঢাকার কিছু কিছু এলাকায় হাই রিস্ক জোনের ডিজাইন করতে হবে, এবং সেই জোনগুলি তো তোমরা বুঝতেই পারতেছো, বাসাবো, বাড্ডা, রামপুরা, বনশ্রী, তারপর এরকম যেগুলো জলাভূমি আগে ছিল, যেমন আশুলিয়া, যেমন বসুন্ধরা, এই সমস্ত জায়গায় পাইল ছাড়া তো কথাই নেই। এগুলো তো পাইলিং ছাড়া, যে কোনো ইঞ্জিনিয়ার যদি বলে যে এখানে টেস্টে পাইলিং লাগে নাই, তাহলে ভাববা যে সয়েল টেস্ট সে করেই নেই আসলে।
পাইলিং ছাড়া কথাই নেই। বারডা, বাসাবো, রামপুরা, শাহজাদপুর, নতুন বাজার এবং রামপুরা, বনশ্রী সব মানে পুরো ওই জায়গার এখান থেকে শুরু করে একেবারে পুরনো, আরেকটা হলো পুরনো ঢাকা, এবং ওখান থেকে লাস্ট পর্যন্ত বসুন্ধরা, আশুলিয়া সব চলে যাবে, সাভার সব চলে যাবে। হাই রিস্ক জোন যেভাবে ডিজাইন করা হয় বিল্ডিং, ঠিক সেভাবে তাদেরকে ডিজাইন করতে হবে। এটা বিএনবিস 2020 অনুযায়ী এই নির্দেশ দেওয়া হচ্ছে। এখন ইঞ্জিনিয়ার মুখস্থ সে জানে ঢাকা হচ্ছে মিডিয়াম রিস্ক জোন, সে বনশ্রীতেও যেভাবে বানায় বিল্ডিং, খোদ বাংলা মোটরও সেভাবে বানায় বিল্ডিং। তো এগুলো জানতে হবে। আমরা যে কলাম, আমরা শর্ট কলাম বলি, তোমরা যদি উপরের দিকে তাকাও যে বলা হচ্ছে দিস ইজ এ শর্ট কলাম, লং কলামও আছে, যে লং কলাম দিস আমাদের সিলেবাসে শর্ট কলাম, এটা দেখতে পাচ্ছ শর্ট কলাম। শর্ট কলাম হচ্ছে সবগুলো 12 ফিটের লম্বা যতগুলো কলাম। কলামের যে আমরা হাইট বলি যে 12 ফিট কি 10 ফিট, এটা কিভাবে পরিমাপ করা যায় কে বলতে পারবা? যে কলামের একটা কলাম 10 ফিট হাইট তার বা লেন্থ, এই হাইটটা কিভাবে পরিমাপ করবে? 10 ফিট থেকে কোথায় কে বলতে পারবা? এনিবডি? স্যার মানে বটমের ফ্লোর থেকে স্ল্যাবের টপ পর্যন্ত, মানে টপ টু টপ আর কি, ফ্লোরের টপ আবার ছাদের টপ। স্যার গ্রেড বিমের টপ আর আপনার বিমের বটম এটা দিয়ে নির্ণয় করা যায় না? হয় নাই উত্তর। এখন কলাম 10 ফিট লম্বা কলাম, and যদি এটা মেজারমেন্টের যে তোমরা যে সংজ্ঞাগুলো দিলে ওই সংজ্ঞা যদি ফলো করা হয়, তাহলে বিল্ডিং এর তো তোমার ইয়া হবে, রুম হাইট, ফ্লোর হাইট, স্টোরি হাইট সব চেঞ্জ হয়ে যাবে না? তো কলামের যেটা আমরা বলবো যে কলামের, স্যার হ্যাঁ বলো। স্যার ওয়ান ওয়ে স্ল্যাব আর টু ওয়ে স্ল্যাবের উপর মনে হয় এই শর্ট কলাম নির্ভর করে, লং কলাম নির্ভর মানে শর্ট বলতে সরি 10 ফিট না 12 ফিট হবে, এটা ওয়ান ওয়ে স্ল্যাব আর টু ওয়ে স্ল্যাবের উপর ওটার উপর নির্ভর করে না নাকি? না না না, ওয়ান এর স্ল্যাবের বা টু এর স্ল্যাবে তো শুধু লোড চারদিকে যাবে, আর ওয়ান হলে দুই দিকে আচ্ছা। যাবে। তো সেক্ষেত্রে কলাম, কোনো কলামে লোড বেশি যাবে কম যাবে, তো সেটা সমস্যা না। এতে কলামের হাইটের কিন্তু প্রশ্ন না, হাইটটা তো ইঞ্জিনিয়ার নিজের কাছে, সে যদি মনে করে যে 12 ফিট দিবে না, সে অবশ্যই 12 ফিট দেওয়ার পারমিশন আছে। মানে মানে রেসিডেন্সিয়াল কমার্শিয়াল যত বিল্ডিং দাঁড়ায় আছে আমাদের ঢাকা সারা বাংলাদেশ, কলাম 12 ফিট সর্বোচ্চ, বাট কেউ দিবে না, এতে খরচ বাড়বে খামাকা। তো সবাই চায় তো ছোট স্টোরি বানাতে, তো 10 ফিট সে দেওয়ার চেষ্টা করবে। এখন 10 ফিট যদি আমি বলি যে কলামের হাইট 10 ফিট, তো তার ডেফিনেশন জানতে হবে, কিন্তু কলামের এই হাইট 10 ফিট কোথায়, নাহলে তার হবে না, ঠিক না? তো তোমাদের উপর আমি ছাড়লাম, তোমরা স্টাডি করে দেখো যে কলামের হাইট 10 or 12 থেকে কোথায় পর্যন্ত, এই ডেফিনেশনটা তোমাদের উপর ছেড়ে দিলাম। নাও আমরা স্টোরি হাইট, ফ্লোর হাইট নিয়ে আর যাবো না, দিকে আমরা শর্ট কলামের ডেফিনেশনের মধ্যে তাই আছে অবশ্য। ইন্ট্রোডাকশন, হোয়াট ইজ কলাম, যদি আমরা জানি হোয়াট ইজ কলাম, তারপরও থিওরিটিক্যাল ডেফিনেশন হচ্ছে এ কলাম ইজ এ ভার্টিক্যাল স্ট্রাকচারাল মেম্বার which transmit axial compressive load with or without moment from floor and roof to the foundation। মানে মেইনলি তার লোড হচ্ছে কম্প্রেসিভ লোড, খারাপ ভার্টিক্যালি আসতে থাকে। কিন্তু সে যদি লো রাইজ বিল্ডিং হয়, তাহলে কোনো লেটারাল লোড না থাকার কারণে কোনো রকম কিন্তু মোমেন্ট থাকবে না। কিন্তু বিল্ডিং যদি হাই রাইজ হয়, তখন বিল্ডিং, তোমরা জানো যে বিল্ডিং ডানে বামে সামনে পিছনে হেলতে থাকে, এতে মোমেন্ট সৃষ্টি হবে স্বাভাবিকভাবে। তুমি নিজের শরীরটাকে চিন্তা করো না, তোমার পায়ের উপর দাঁড়ায় আসছো, মানে একদম স্থির। এখন শরীরের টোটালি ওজন যদি 60 কিলো হয়, সেই 60 কিলো কিন্তু মাটিতে যাচ্ছে খারাপ ভার্টিক্যাল এবং মানে একেবারে তোমার সেন্টার দিয়ে। বাট
এখন তুমি যদি পায়ের উপর 2 পায়ের উপর ভর করে শরীরকে ডানে বামে সামনে পিছনে হেলাতে থাকো, দেখবে শরীরের মধ্যে একটা আনব্যালেন্সিং একটা কন্ডিশন সৃষ্টি হচ্ছে, যেটা মোমেন্ট ক্রিয়েটের কারণে হচ্ছে আসলে মোমেন্ট। এই মোমেন্টের কারণে তোমার লোড যেটা সেন্টার দিয়ে যাওয়ার কথা ছিল সেটা কিন্তু নাও যেতে পারে। কারণ তুমি যখন ডানে হেলবা, সবই স্বাভাবিকভাবে লোড তার সেন্টার দিয়ে যাবে না, দাঁড়িয়ে থাকলে শুধু যাবে। তো ইসেন্ট্রিসিটি সৃষ্টি হবে। এর অর্থ যেটা আমরা বলতে চাইতেছি সেটা হলো হাই রাইজ বিল্ডিং অটোমেটিক ইসেন্ট্রিসিটি চলে আসে। মনে করো দক্ষিণ থেকে বাতাস আসতেছে, বিল্ডিং এ ধাক্কা মারতেছে দক্ষিণ দিক থেকে, তো বিল্ডিং উত্তর দিকে স্বাভাবিকভাবে কি হবে, ডিসপ্লেসড করবে, সয় হবে তার। তো বাতাস যেহেতু ঘূর্ণায়মান বাতাস, আমরা যে বাতাসের কথা বলি সেটা ঘূর্ণিঝড়ের সময়ের কথা বলতেছে আসলে। ঢাকার তোমার বাতাসের স্পিড তোমার হচ্ছে 147 মাইল পার আওয়ার, মানে নতুন বিএনবিসি কোড অনুযায়ী। তো 147 মাইল পার আওয়ার, এটা তো মুখের কথা না কিন্তু। তোমরা গাড়িতে যদি উঠো তো 100 তোমার কিলোমিটার পার আওয়ার, যেটা হয়তো 90 মাইল পার আওয়ার আর কম হবে। তো তোমরা দেখবে যে ওইখানেও অনেক স্পিড। তো 147 মাইল পার আওয়ার যে স্পিডটা, সেটা হলো ঘূর্ণিঝড়কে মিন করা হচ্ছে। তো ঘূর্ণিঝড়ের সময় বিল্ডিং কিন্তু নট অনলি ডানে বামে সামনে পিছনে, বাট অলসো টুইস্ট করে সে কিন্তু টুইস্ট করে। তো স্বাভাবিকভাবে তোমার বিল্ডিং মোমেন্ট চলে আসে। আর যদি লো রাইজ হয় তাহলে কিন্তু আর তা হবে না। তো এখানে দেখতে পাচ্ছ আসল হচ্ছে তোমার এই এতটুকু, এই যে এক্সিয়াল কম্প্রেসিভ লোড, যেটা হচ্ছে গ্র্যাভিটি লোড, খাড়া ভার্টিক্যাল, তার সাথে অথবা থাকতে নাও পারে কে, মোমেন্ট। এই মোমেন্টটা আসতেছে লেটারাল লোড থেকে। লেটারাল লোড না থাকলে মোমেন্ট থাকবে না, লেটারাল থাকলে মোমেন্ট থাকবে। সো এই হলো কলামের ডেফিনিশন। ম্যাক্সিমাম কলাম ইন বিল্ডিংস আর শর্ট কলাম, এবং এই শর্ট কলামের ডেফিনেশনের মধ্যে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে লেংথ সর্বোচ্চ 12 ফিট তার মধ্যে থাকতে হবে, 10 ফিট হচ্ছে প্রেফারেবল। এছাড়া সাইজ অফ দি শর্ট কলাম শুড বি সাচ দ্যাট 12H মাস্ট বি গ্রেটার দেন এল। এল হচ্ছে আনসাপোর্টেড লেংথ আর এইচ হচ্ছে লার্জার ডাইমেনশন অফ দ্য কলাম। আচ্ছা আমি তাহলে বুঝাই দিই তাহলে জিনিসটা কি। মনে করে একটা কলামের সাইজ লার্জার ডাইমেনশন হলে অবশ্যই সে রেক্টেঙ্গুলার হবে, স্কোয়ার হলে তো দুইটাই সেম। মনে করো একটা কলামের সাইজ 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি, তাহলে লার্জার সাইজ হচ্ছে 12 ইঞ্চি। তাহলে 12 ইঞ্চি ইন্টু 12, 144। এই মানটা এল থেকে বড় হইতে হবে। আর এলটা কি, 144, এবং এটা ফিটে নিতে হবে, তার মানে কি 12 ফিট। তাহলে 12 এবং গুণন এইচ। আমার কলামের ডাইমেনশন ছিল 10 ইঞ্চি গুণন 12 ইঞ্চি। বড় লঙ্গার ডাইমেনশনটা হচ্ছে 12 ইঞ্চি, এটাকে ফিটে নিতে গেলে, ফিটে মানে কি 1 ফিট, তাহলে 12 ইন্টু এইচ, তাহলে 12 ইন্টু 1, তাহলে এটা কত হলো 12, যে মানটা হচ্ছে তোমার এইচ, 12 এইচ। আর এল কি, এল হচ্ছে বলা হচ্ছে কি আনসাপোর্টেড লেংথ। আনসাপোর্টেড লেংথ হচ্ছে যদি বিম থাকে তাহলে বিমের নিচ থেকে ফ্লোরের টপ সারফেস পর্যন্ত যে লেংথটা পাবা কলামে, সেটা ফিটে বসাতে হবে। যদি ফ্ল্যাট প্লেট হয় তাহলে উপরের স্ল্যাবের বটম সারফেস থেকে নিচের ফ্লোরের টপ সারফেস, এই যে লেংথটুকু পাবা সেটাই হবে এল এর মান। এবং যাই পাও না কেন এই সম্পর্ক হইতে হবে এরকম, তাহলে সে হবে শর্ট কলাম। আর যদি সমান হয় স্যার? তাও শর্ট কলাম, সমান বা ছোট। নাও আমরা কলামের টাইপ দেখতে পারবো যে কয়টা কলাম, কি কি কলাম আছে, টাইপস অফ কলাম। একটা হলো টাইট কলাম, যেটা আমরা বলেছি যে স্কোয়ার বা রেক্টেঙ্গুলার যদি হয়। ম্যাক্সিমাম বিল্ডিং এর কলামই হচ্ছে টাইট কলাম আসলে। It is so called because longitudinal bars are tied together with smaller bars at intervals of the column. সোজা কথা, তোমরা জানো যে কলামের যে আমরা আমাদের যদি ছবি আমরা দেখি, যে ছবিটা তোমরা দেখতে পাইতেছো আসলে এটা এটা হচ্ছে
স্পাইরাল কলামও না, আবার টাইট কলামও না। স্পাইরাল কলাম এবং টাইট কলামের মাঝামাঝি যেটাকে আমরা সার্কুলার কলাম বলি, সেই ছবিটা তোমরা দেখতে পাইতেছো, এটা হলো সার্কুলার কলামের। তো সার্কুলার কলামে আমরা এখানে যে বারগুলো দেখতে পাইতেছো, মনে করো এই যে এগুলোকে সার্কুলার টাই বলা হবে। ঢাকা শহরে কিন্তু ম্যাক্সিমাম জায়গায় এখন তোমার করা হয়, সার্কুলার কলামই বসানো হয় স্পাইরালের চাইতে। কেন? আমরা পরে বলবো যে কেন। কারণ সার্কুলার কলামে তোমরা যদি দেখো যে অনেকটা টাইট কলামের মতন উপরে একটা সার্কুলার টাই, নিচে একটা সার্কুলার টাই, এবং এখানকার সেন্টার থেকে এখানকার সেন্টারটা হচ্ছে স্পেসিং, কত দূরে দূরে সে বসতেছে। এবং বসানোর সময় সার্কুলার টাইকে কিভাবে বাঁধতে হবে এটা তোমাদের কিন্তু জানতে হবে, বিকজ আমরা আগে বলেছি যে ঢাকা শহরের অনেক জায়গায় তোমার সার্কুলার কলাম বানানো হয়। ভালো করে যদি খেয়াল করে দেখো যে আমরা মার্ক করতেছি যে তোমার টাইটা কিভাবে শুরু হয়েছে। যে লাল যে বার, এই যে একটা, আর সেকেন্ড বারটা দেখো এই যে। নাও যখন সে টাই আপ করতেছে, তোমরা দেখো ফার্স্টে যে টাইয়ের বাঁধনটা শুরু হয়েছে এই যে 45 ডিগ্রিতে, এই যে আসলো, যাচ্ছে, সে পুরা সার্কেল ঘুরে আসবে, ঘুরে আসার পর এটা ছিল প্রথম বারটা যেখান থেকে টাইটা শুরু হয়েছে, কিন্তু এখানে থামে নাই সে কিন্তু গিয়ে সেকেন্ড বারে গিয়ে থামার পর এরপরে 45 ডিগ্রিতে ঘুরেছে। তোমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে, যেটা সাইটে ভুল করা হয়। খেয়াল এই পয়েন্টটুকু, সার্কুলার টাই কিভাবে বসে। এজ এ সাইট ইঞ্জিনিয়ার হিসাবে যখন কেউ সাইট ইঞ্জিনিয়ার হয়, তাকে কিন্তু ডিজাইন না জানলেও চলে, বাট মানে রেইনফোর্সিং বারের অ্যারেঞ্জমেন্ট কিন্তু তাকে জানতে হয়। ওইখানে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে সেটা কিন্তু কারেকশনের সুযোগ হয়ে গেছে। তো দিস ইজ এ সার্কুলার কলাম। এবং একটা বার, যেই বারে তুমি দেখতে পেলে যেটা যেখান থেকে শুরু হলো তোমার এই সার্কুলার টাইটার যাত্রা, এবং যেখানে সে শেষ হয়েছে দ্বিতীয় বারে, এই 2 বারের গ্যাপ তোমরা যদি দেখো তাহলে 6 ইঞ্চি। কত? 6 ইঞ্চির ল্যাপ, 6 ইঞ্চির বড় হবে এটার ল্যাপটা, দেখতে পাচ্ছ, ল্যাপিং আর কি, সোজা কথা। এই বার থেকে এই বারের গ্যাপ 6 ইঞ্চি সমান কি বা বড় হইতে হবে, কিন্তু খেয়াল করতে হবে এটা। আর স্যার এই যে বারগুলো আছে এগুলার ডিসটেন্সও কি এই 6 ইঞ্চি? ডেফিনেটলি তখন অটোমেটিক হয়ে যাবে 6 ইঞ্চি করে, অটোমেটিক্যালি তখন কিন্তু 6 ইঞ্চি হয়ে যাবে। স্যার মানে একটা হুক থেকে আরেকটা হুকের 6 ইঞ্চি পরে নাকি? সব সময়ের জন্য 6 ইঞ্চি হবে, 6 ইঞ্চি এই যে আমি দেখাচ্ছি, রিপিট করতেছি, তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু 135 ডিগ্রিতে তোমার সার্কুলার টাইটা শুরু হলো, তারপর ঘুরে আসতেছে, ঘুরে যখন আসলো নরমালি সাইটে তোমরা দেখবে যে যেখানে শুরু হয়েছে সেখানেই হ্যাঁ, থামিয়ে স্যার। দিচ্ছে, না জি, স্যার। থামিয়ে সে পরের বারে থামতেছে। এই যে পরের বারে 135 এ থামলো, তাহলে তোমরা দেখতে পাচ্ছ আউটার নট সেন্টার, এই যে যেই বারে যাত্রা শুরু হয়েছিল তার আউটার থেকে যেই বারে তার যাত্রা শেষ, সেই বারের আউটার, এই টোটাল ডিস্টেন্স কমপক্ষে 6 ইঞ্চি হইতে হবে। আর স্যার আরেকটা কথা ছিল, হুম, যদি আমার এই কলাম মানে সার্কুলার কলামটা যদি ছোট হয়, শোনা যাচ্ছে না কথা? সার্কুলার কলামের শেপটা যদি আরো ছোট মানে চিকন হয়, তখন কি মানে এটার কি মাপ আছে? সার্কুলার কলামের শেপ যদি ছোট হয় না, এখন এখানেও কিন্তু ওই যে তুমি প্রশ্নটা কিন্তু ফাইন হয়েছে, আমি আসলে পরে বলতাম আনসারটা, যেহেতু প্রশ্নটা এখন করছো, সুন্দর প্রশ্ন। সার্কুলার কলাম ইঞ্জিনিয়ার কিন্তু চট করে ডিসিশন নিবে না, বিকজ তাকে তখনই ডিসিশন নিতে হবে যখন প্রচন্ড পরিমাণে লোড চলে আসতেছে, গ্রাভিটি লোড, যখন উইন্ড এবং আর্থকোয়েক নাই,
যখন শুধুমাত্র গ্র্যাভিটি লোড এবং তার মাত্রাও অনেক হাই, তখনই সে সার্কুলার কলামে হাত দিবে, অথবা যদি পারে সে স্পাইরাল কলামে হাত দিবে। বাট স্পাইরাল করা সম্ভব না বাস্তবে এটা, সেই জন্য স্পাইরাল কলাম আর আমরা দেখি না, দেখি আমরা গোল যেগুলি সবই সার্কুলার। এর অর্থ এক একটা সার্কুলার কলামের ডাইমেনশনও কিন্তু 10-12 ইঞ্চি হবে না, বিশাল 20 ইঞ্চি, 24 ইঞ্চি, 36 ইঞ্চি এই জাতীয় চলে আসবে। তার মানে ছোটখাটো হলে সে কিন্তু টাইট কলামের দিকে সীমাবদ্ধ করবে, বিকজ ওইটা হচ্ছে সবচেয়ে ইকোনমিক্যাল। আদারওয়াইজ বাধ্য হয়ে তাকে সার্কুলার কলামে যেতে হতে পারে। তখন কিন্তু এক একটা বার থেকে আরেকটা বারের অটোমেটিক ডাইমেনশন এরকম হয়ে যাবে। আমরা এটা টাইট কলাম এবং রেক্টেঙ্গুলার টাইট দেখতে পাইতেছি। তোমরা রেক্টেঙ্গুলার টাইট এবং রেক্টেঙ্গুলার টাইডে বারের এখানে দুইটা ইনফরমেশন আছে। একটা হলো যে তোমরা নিচের দিকে তাকাইলে তোমরা যদি দেখতে পাও, নিচের দিকে কিন্তু তোমার স্টিল শাটারিং 5 ফিট পর্যন্ত দাঁড়ায় আছে, এই যে নিচে। তার মানে ঢালাই হবে 5 ফিট পর্যন্ত। এই 5 ফিট পর্যন্ত ঢালাই হওয়ার আগেই আমরা এখানে যেটা আরেকটা সেকেন্ড ইনফরমেশন দেখতে পাচ্ছি যে এই পুরোটো জায়গায় ল্যাপিং করা আছে। বার বাংলাদেশে আমরা জানি যে সচরাচর যেটা হয় 40 ফিট করে লম্বা লম্বা করে মানে রেইনফোর্সিং বার তোমার ফ্যাক্টরিতে বানানো হয়। ইন্টারন্যাশনালি 120 ফিট, কোন কোন জায়গায় 160 ফিট পর্যন্ত লম্বা বার বানানো হয়, কিন্তু ওগুলোর জন্য অনেক বিশাল ফ্যাক্টরি লাগে। বাংলাদেশে 40 ফিট পর্যন্ত ইন জেনারেল সব জায়গায় করা হয়। কিন্তু স্যার এটা মেজারমেন্ট করলে পাওয়া যাবে 39 ফিট 6 ইঞ্চি। বুঝি নেই। মানে মেজারমেন্ট করলে মানে পরে ফিতা দিয়ে মাপ থেকে 39 ফিট 6 ইঞ্চি পাওয়া যায়, 40 ফিট ফুললি পাওয়া যায় না। সেটা তো, ওটা তো অন্য জিনিস। এটা 40 ফিট 39.5 ফিট পাওয়া যায়। আসলে ওটা এক্স্যাক্টলি তোমার বার যখন তারা কাটে, আসলে মেশিনে ওরা তো যখন প্রোডাকশনে যেতে থাকে তখনই বারকে কেটে দেয় 40 ফিট করে। বার কিন্তু আরো লম্বা থাকে, তখন কেটে দেয় তারা, অথবা 40 ফিটই তার প্রোডাকশনে যায়। তো এগুলো এটা অবশ্য ডিপেন্ড করতেছে যেই ফ্যাক্টরি বানাচ্ছে সেটা কতটুকু স্ট্যান্ডার্ড ফ্যাক্টরি। যেমন বাংলাদেশ স্ট্যান্ডার্ড ফ্যাক্টরি তোমরা জানো যে বিএসআরএম, 1 টন বিএসআরএম এর বারের দাম 86,000 টাকা। বুঝতে পারতেছো যে ভেরি হাই এক্সপেন্সিভ। যখন 40,000 42,000 টন ছিল, এখন সেটা 86,500 টন। এখন এই 86,500 টন তোমার এক এক টন 86,500 বা 86,700 বা 800 টাকা দিয়ে কিনার সময় আমি 1 টনে কিন্তু ইঞ্জিনিয়ারকে যেটা খেয়াল রাখতে হইতেছে যে কি বার সে পাচ্ছে। 60 গ্রেডই সম্ভবত ম্যাক্সিমাম আমরা ইউজ করি। 60 গ্রেড আমরা আগের কোর্সে আমরা বলেছি যে 60 গ্রেড তোমার ঢাকাতে 2 রকম পাওয়া যায়। একটা হচ্ছে পুরাতন 60 গ্রেড। তোমাদের এগুলি কিন্তু খুব কেয়ারফুলি স্মরণ রাখতে হবে, বিকজ এগুলো সম্পূর্ণ কিন্তু এগুলো ভাইবার রিলেটেড নলেজ, এগুলো খুবই ডিপ নলেজ, ডিপ কনসেপ্টের নলেজ। এবং ঢাকা শহরে অ্যাভেলেবল বার নিয়ে ইঞ্জিনিয়াররা জানেন না যে আসলে কি ধরনের বার পাওয়া যাইতেছে এবং আমরা বারের ক্ষেত্রে কোন কোড ফলো করতেছি। জিজ্ঞেস করলে বলে এসএ কোড ফলো করতেছি, জিজ্ঞেস করলে বলে বিএনবিসি কোড ফলো করতেছি। এখন তো এক ধাপ বেশি সবাই, আগে তো তাও এসএ বলতো, এখন তো গণহারে বিএনবিসি আরো আরেক ধাপে গিয়ে বিএনবিসি 2020 বলে। বাট এগুলো ইনফরমেশন গুলো টোটালি রং। এখন 1 টন 86,600 টাকা এই 60 গ্রেডের বার। এখন আমি ঠকবো কিনা, কোনটা 86,600 টাকা সেটাও খেয়াল রাখতে হবে কিন্তু। কারণ আমরা আগে বলেছি 2 রকমের বার পাওয়া যায়। একটা হচ্ছে নরমাল পুরাতন 60 গ্রেড, যেটা কার্বন স্টিল দিয়ে নামে পরিচিত, এবং কোড হচ্ছে ASTM, নট বিএনবিসি। কোড হচ্ছে ASTM 615। এটা হচ্ছে কার্বন স্টিল দিয়ে বানানো পুরাতন আমলের 60 গ্রেডের বার, যেটা আগে হইতো, এখনো হয়।
ছোটখাটো ফ্যাক্টরি যাদের ক্ষমতা নাই তারা এটা দিয়েই বানায়। ওটা অনেক ভঙ্গুর বার এবং আর্থকুয়েকের জন্য এটা মোটেই ভালো না। এখন ১ টন ৮৬,৬০০ হচ্ছে DWR। আর আমি কিনে আনলাম ১ টন, আমাকে দিয়ে দেওয়া হলো পুরাতন আমলের 60 গ্রেডের বার। তার দাম কিন্তু ৮৬,৭০০ টাকা না, তার দাম আরো কম। ১০-১৫,০০০, কোনো ক্ষেত্রে ২০,০০০ ডিফারেন্স হয়ে যাবে তোমার নরমাল 60 গ্রেডের বারের। কিন্তু ইঞ্জিনিয়ারদের না জানার কারণে বা এই সম্পর্কে কোনো নলেজ না থাকার কারণে বিক্রেতা বা মিল ফ্যাক্টরি গুলো সুন্দর কিন্তু একটার জায়গায় আরেকটা দিয়ে দিতেছে, কোনো খবর নেই। তো মনে রাখতে হবে কার্বন স্টিল দিয়ে কিন্তু আর্থকোয়েকের ক্ষেত্রে ইউজ করা যাবে না। এটা হচ্ছে ASTM 615। সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে ঢাকায় যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ASTM 716। সেটা হচ্ছে হাই স্ট্রেংথ অ্যালয় স্টিল দিয়ে বানানো। হাই স্ট্রেংথ অ্যালয়, অ্যালয় মানে সংকর। নাও অ্যালয় স্টিল দিয়ে যেটা বানায় সেটা সেটা বানানোর ক্ষমতা কিন্তু সারা বাংলাদেশে হাতে গোনা কয়েকটা ফ্যাক্টরি আছে, মানে হাতে গোনা, কিন্তু ভ্যারি লিমিটেড নাম্বারস। তার মধ্যে বিএসআর একটা নাম্বার 1 এ আছে সে। কারণ এই হাই স্ট্রেংথ অ্যালয় স্টিল বানাতে গেলে তাকে স্ক্র্যাপ জাহাজ ভাঙ্গা জিনিসপত্র দিয়ে বানালে হবে না, তাকে বিলেট থেকে বানাতে হবে এবং বিলেট খুবই এক্সপেন্সিভ, বিদেশ থেকে আমদানি করতে হয়, যেটা লৌহ আকরিক থেকে লোহা তুলে গলিয়ে বানানো হয় বিলেট। ওই বিলেট আমদানি করে তারপর বানাতে। এখন সেক্ষেত্রে বিলেট বিদেশ থেকে আমদানি করে তা দিয়ে বার বানানোর ক্ষমতা বাংলাদেশে ম্যাক্সিমাম মিলে নাই। যেটা বলছিলাম তোমার যে 716, যেটা ASTM 716 যে বারটা, তো সেটা তোমার ৩ রকম পাওয়া যায় এবং হাই রিস্ক জোনের জন্য DWR খোদাই করা থাকবে, কিন্তু বারের গায়ে DWR খোদা থাকবে। তো যাই হোক, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি ল্যাপিং এর ক্ষেত্রে, এবং ৫ ফিট উপরে ল্যাপিং এটা, এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ওয়াইজ 10 ফিট বা 12 ফিট কলাম এট এ টাইমে ঢালাই দিতে হবে। কোনো ৫ ফিট ঢালাই বলে কিছু নাই আসলে। এটা বাংলাদেশে কিন্তু আস্তে আস্তে এটা অবশ্য রিলিজ হয়ে যাচ্ছে। এখন অনেক জায়গায় আমরা 10 ফিট ঢালাই এট এ টাইমে দেখতে পাচ্ছি। এবং যেমন আগে আমলে আমরা কিন্তু উডেন শাটারিং দেখতাম, তোমরা এখন পরিষ্কার দেখতে পাচ্ছ যে স্টিল শাটারিং ইউজ হচ্ছে। স্টিল শাটারিং এর একটা সুবিধা যে পানি বের হয় না সহজে। উডেন শাটারিং পানি চুষে নেয় এবং তার ফাটা ফুটা দিয়ে পানি বেরিয়ে গেলেও স্টিল শাটারিং কিন্তু কোনো পানি চুষবে না এবং সে বেরোবে না, লিক হওয়ার সুযোগ নাই। স্টিল শাটারিং বেস্ট। ৫ ফিট উপরে যে ল্যাপিংটা দেখতে পাচ্ছ, জাস্ট ৫ ফিট উপরে ল্যাপিং। আমরা ল্যাপিং কলামের যে ল্যাপিং সেটা কিন্তু ২ জায়গায় হবে। হাই রাইজ বিল্ডিং যদি হয়, ল্যাপিংটা কলামের মিড হাইটে দেখতে পাবা। হাই রাইজ বিল্ডিং এবং আর্থকোয়েক কনসিডার করা যে বিল্ডিং, ইভেন সেই বিল্ডিং যদি ৪ তলা কি ৫ তলা হোক, সেটা যদি আর্থকোয়েক কনসিডার করে বানানো হয়, তাহলে ল্যাপিং কিন্তু বিম কলামের ঠিক মিড হাইটের দিকে থাকবে। আর বিল্ডিং ১২ তলা কি ১৫ তলা কি ২ তলা যদি আর্থকোয়েক কনসিডারেশন না করে, তাহলে ল্যাপিং হবে ফ্লোরের কাছে। এর অর্থ, যেটা আমরা রিপিট করতেছি, যে ল্যাপিং দেখে তুমি বুঝতে পারবা যে আর্থকোয়েক কনসিডার করা হয়েছে কি হয় নাই। নট হাই রাইজ, নট লো রাইজ। কিন্তু সবাই যেটা মনে করে বা মুখস্থ যে হাই রাইজ বিল্ডিং হলে ল্যাপিং মাঝে দিতে হবে, লো রাইজ বিল্ডিং হলে ল্যাপিং কি ফ্লোরের কাছে, এটা ভুল। অরিজিনাল তথ্য হচ্ছে যে আর্থকোয়েক কনসিডার করে ফেললে বিল্ডিং ২ তলা হোক কি ২০ তলা হোক, ল্যাপিং চলে যাবে কলামের মাঝে। আর ২০ তলা বিল্ডিং আর্থকোয়েক কনসিডার করো নাই, ল্যাপিং চলে যাবে কি ফ্লোরের কাছে।
তো ল্যাপিং ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং ল্যাপিং করার অরিজিনাল যে প্রসিজিওর তোমরা দেখতে পাইতেছে, যে আমরা বিমেও তোমাদের ল্যাপিং শিখিয়েছি, যে ল্যাপিং করার সময় উপরের বারটার দিকে যদি খেয়াল করে দেখো, উপরের বারটা কিন্তু টার্ন করতেছে, টার্ন করার পর সে নামতেছে, নিচের বার কিন্তু সোজা আছে। এবং বিমের মতনই তোমার ল্যাপিং এর হওয়ার আগে এবং পরে দুইবারের সেন্টার কিন্তু এক অ্যাক্সিস বরাবরই থাকবে। তো এই যে ল্যাপিং করা হয়েছে, ল্যাপিং এর নিউ হাই রাইজ বিল্ডিং এবং আর্থকোয়েক কনসিডার করলে ল্যাপিং করার পর অবশ্যই কিন্তু পুরোটা জুড়ে ওয়েল্ডিং করার কথা, এতে খরচ বাড়ে। আচ্ছা, সেটা যদি সম্ভব না হলেও তার শুরুর দিকের মানে শুরুর পয়েন্টগুলোতে এবং মাঝের কিছু কিছু গ্যাপ দিয়ে দিয়ে ওয়েল্ডিং করে আটকানোটাই সবচেয়ে বেস্ট হবে। কারণ আর্থকোয়েকের সময় তোমার বিল্ডিং কিন্তু এরকম একবার মোচড় দিবে এই অ্যাঙ্গেলে, একটু পরে মোচড় দিবে উল্টা অ্যাঙ্গেলে। বুঝতে পারতেছো টুইস্টিং এর ম্যাটার্সটা তুমি দেখতে পাচ্ছ। এবং এই যে টুইস্টিংটা হয়, এই পুরো টুইস্টিংটা কিন্তু কলামের উপর দিয়ে যায়, বিমের উপর দিয়ে না কিন্তু, বা স্ল্যাবের উপর দিয়ে না। কলামকে সেই টুইস্ট রেজিস্ট করতে হয়। তাই টুইস্টিং এর কারণে ভিতরের যে হাড়গোড় একেবারে দুমড়ায় মুচড়ায় যাওয়ার সমস্যা হয়ে দাঁড়ায়, ভিতরের হাড়গোড়। তো ভিতরে হাড়গোড় মানে কি, বার, এই বারগুলো লড়বে না, সরবে না যদি কি টাই যদি ঠিক থাকে, এই যে টাই এবং যেখানে ল্যাপিং হয়েছে, ল্যাপিং যদি দুর্বল হয় তাহলে ল্যাপিং ছুটে যাবে। তোমরা নিজেরাই চিন্তা করো, শরীরের একটা হাড় যদি ডিসপ্লেস হয়ে যায় তাহলে কিন্তু পুরা শরীর শেষ, না পারবা উঠতে, না পারবা বসতে, না পারবা শুতে। তো এরকমই একই জিনিস। তো কলামের কোনো বার যদি তার ল্যাপিং জায়গা থেকে ডিসপ্লেস বা ছুটে যায় তাহলে পুরো কলাম নড়বড়ে হয়ে যাবে, পুরো কলাম নড়বড়ে হয়ে যাবে। আচ্ছা, তো ল্যাপিং গুলো কি সব এক জায়গায় হবে না, মানে এক এক রডের যেমন 10টা যদি রড থাকে তার মধ্যে 5টা হবে এক ডিস্টেন্সে আর 5টা হবে আরেক ডিস্টেন্স? হ্যাঁ, ডেফিনেটলি আসলে একই জায়গায় সব ল্যাপিং পড়বে না এবং পরপর বারেও পড়বে না। যেমন আমরা যদি দেখি যে এই বারের ল্যাপিং করা হয়েছে, এই যেখানে আমরা এই ছবিতে যদি যে জিনিসটা দেখতে পাইতেছি, ইমিডিয়েট পরের বারের ল্যাপিং আছে কিন্তু একই জায়গায়, ইমিডিয়েট তারপরের বারের ল্যাপিং আছে, এটা কিন্তু ভুল। পরপর বারের ল্যাপিং করা যাবে না। আর যদি চলেও আসে পরপর বারের, তাহলে কিন্তু ল্যাপিং চেঞ্জ করতে হবে। যেমন একটা ল্যাপিং যদি এই জায়গায় থাকে, আরেকটা ল্যাপিং উপরের এই জায়গায় করতে হবে, পরেরটা এরকম করতে হবে। 3টা বার, প্রথমবারের ল্যাপিং যদি এই জায়গায় থাকলো, পরেরটা বারের উপরে করলো, পরেরটাকে আবার এরকম করলো। কিন্তু এমন ভাবে ল্যাপিং করা যাবে না যে এখানে আমি ল্যাপিং করলাম, পরের বারে ল্যাপিং এখানে, তারপরের বারে ল্যাপিং একই জায়গায় প্যারালাল হয়ে গেলে হবে না। এটা করতে হবে এবং সেটা করার জন্য বার যদি কাটতে হয়, যা ইচ্ছা তাই করতে হয়, মানে করতে হবে। কিন্তু এই রকম হবে না যেটা আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি, যেটা ভুল, পরপর বারের ল্যাপিং ভুল। তাহলে স্যার আর্থকুইক এর জন্য যদি আমরা লোড মানে কনসিডার না করি তাহলে ওইটা ফ্লোরের কাছে ল্যাপিং পড়বে। হ্যাঁ, আর আর্থকুইক কনসিডার করলে মিডলে পড়বে। মিডলে পড়বে, রাইট। আচ্ছা স্যার। আর্থকোয়েক কনসিডার করলে মিডলে পড়বে, কারণ আর্থকোয়েকের জন্য যে টুইস্ট বা টর্শন এবং যে সয় বা ডিসপ্লেসমেন্ট সৃষ্টি হয়, এটা রেজিস্ট করার একমাত্র ক্ষমতা হচ্ছে জয়েন্ট। শরীরের দিকে তাকাও, নিজের শরীরের দিকে তাকালে তোমরা নিজেরাই দেখবা কোনো কারণে হাতের কুনি বা কবজা বা শোল্ডার যদি কিছুটা হলো হাড় ওখানে ক্ষয়ে যায় বা ডিসপ্লেস থাকে, তাহলে তো তুমি 10 কেজি জায়গায় 100 টাকা উঠাইতে পারবা না, কারণ জয়েন্ট ডিসপ্লেসড হয়ে আছে। জয়েন্ট যদি শরীরের জয়েন্ট যদি ডিসপ্লেসড হয়ে যায়, তাহলে কিন্তু হাড় যতই শক্তিশালী হোক, ওই শরীর আর কোনো কিছু করতে পারবে না। তো এখানেও তাই কিন্তু আসলে যে এমন জয়েন্ট বিল্ডিং এর জয়েন্ট হচ্ছে বিম কলামের জয়েন্টের কথা বোঝা যাচ্ছে, যেখানে জয়েন্ট সৃষ্টি হচ্ছে বিম কলাম, সমগ্র টুইস্ট, সমগ্র লোড, লেটারাল লোড ওই সমস্ত জয়েন্টে কিন্তু রেজিস্ট হয়। সুতরাং ওই জয়েন্টের আশেপাশে কোনো রকম জোড়াতালি করা যাবে না, মানে ল্যাপিং দেওয়া যাবে না। এটা হচ্ছে আর্থকোয়েকের কনসেপ্ট।
কিন্তু লো রাইজ বিল্ডিং অথবা যেখানে আর্থকোয়েক উইন্ড নাই সেখানে কিন্তু কোনো লেটারাল লোড নাই, শুধু কি আছে গ্রাভিটি লোড। আর গ্রাভিটি লোড যখন আসে সে তার জয়েন্টের সাথে তার কোনো সম্পর্ক নাই, সে তো খাড়া কলাম দিয়ে আসতেছে। তো স্বাভাবিকভাবে তোমরা যে কোনো একটা কাঠি হাতে নাও, মনে করো 5 ইঞ্চি 6 ইঞ্চি একটা কাঠি নাও এবং ওই কাঠিটাকে 2 হাতের মাঝে রেখে 2 তালু দিয়ে চাপ দাও, দেখবে এটা ফাটতেছে কোথায়? মাঝে। 2 হাতের তালু দিয়ে যে চাপ দিচ্ছ সেটা হলো গ্র্যাভিটি লোড। তো 2 হাতের তালু মানে টোটালি ভার্টিক্যালি যাচ্ছে, আর কলাম ঠিক মাঝে ফেটে যাবে। সুতরাং মাঝে যদি ফেটে যায় গ্র্যাভিটি লোডের কারণে, ওই মাঝে কোনো রকম জয়েন্ট সৃষ্টি করা যাবে না, সেই জন্য ল্যাপিং নিয়ে আসতে হবে ফ্লোরের কাছে হাই রাইজে। অথবা উইন আর্থকে কনসিডার করলে জিনিসটা উল্টো হয়ে যাচ্ছে, জয়েন্টের কাছে কোনো জোড়াতালি করা যাবে না, কারণ জয়েন্টই কাজ করতেছে লেটারাল লোড রেজিস্ট করার জন্য। সুতরাং ওখানে কোনো কিছু করা যাবে না, সবকিছু করতে হবে কলামের মিড হাইটে। সো এটা হলো ব্যাখ্যা, এই ব্যাখ্যাও মনে রাখতে হবে আসলে। তো এবং ল্যাপিং এর কথা তো বললাম, এটা ঠিক নাই। তো 5 ফিট পর্যন্ত ঢালাই দেওয়া যাবে না, আসলে 100% ঢালাই দিতে হবে এট এ টাইমে। নাও দিস ইজ স্পাইরাল কলাম, এবং আমরা আগেই বলেছি যে স্পাইরাল কলাম। স্যার একটা কোশ্চেন করি হুম স্যার, যে কোনো হাই রাইজ হোক আর লো রাইজে হোক, এসব বিল্ডিং এ কি যখন ভূমিকম্প জনিত যে লোড এবং উইন্ড লোড যেটা, সেটার যদি মানে যোগফল কি সবসময় কি ভার্টিক্যাল যে লোডটা পড়ে আমাদের হুম। সেটার থেকে কি বেশি হয় ওকে, যখন মানে কনসিডার করি আমরা আর কি? হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি। না এখানে লোডের যোগফলটা কিন্তু, কারণ দুই ধরনের লোড, লোডকে মানে যোগফল করা যাবে না। যদি এমন ঘটতো যে না উইন আর্থকোয়েকও ভার্টিক্যালি আসতেছে, সুতরাং যখন সে আসে না তাদের যোগফল 0, শুধু গ্র্যাভিটি লোড থাকতেছে। আর যখন তারা আসতেছে তারাও যদি ভার্টিক্যাল হইতো তাহলে তাদের যোগফলটা দেখতাম এবং গ্র্যাভিটি লোডের যোগফল আমরা দেখতাম কোনটা বেশি কম মিলাইতে পারতাম। কিন্তু এখানে তা না, উইন স্পেশালি উইন হচ্ছে হরিজন্টাল, বাট আর্থকোয়েক কিন্তু হরিজন্টাল ডাইরেক্ট না, সে 45 ডিগ্রিতে করে আসে। তো তার মানে তার একটা দুইটা অংশ হবে, একটা কস থিটা একটা সাইন থিটা, সেই জন্য সে জিগজ্যাগ আকারে আসতেছে। তো স্বাভাবিকভাবে আমরা জিগজ্যাগ আকারে যদি আমরা দেখাতেও চাই সে কি কেন টুইস্ট আসতেছে, একবার সে এইভাবে যখন হয় ইমিডিয়েট পরে সে কিন্তু আবার এইভাবে আসতেছে। সো আমরা যদি অংশ হিসেবে ভাগ করি, প্রথমটার অংশ কিন্তু এইদিকে ভার্টিক্যাল, এই যে হরিজন্টাল, কিন্তু পরেরটার কিন্তু নিচে ভার্টিক্যাল, এই যে হরিজন্টাল। সো ভার্টিক্যাল হরিজন্টাল চেঞ্জ হলো, কিন্তু এই যে এটা নিচে, এটা কিন্তু উপরে। সুতরাং বিল্ডিং যে আমরা আর্থকোয়েকের সময় বিল্ডিং কে আমরা জাম করতে দেখি, মানে আমরা বলি যে কাঁপতেছে, যেটা আমরা বাংলায় ফিল করি যে বিল্ডিংটা অনেক কাঁপতেছে বারবার বলি, আসলে কিন্তু এই যে একবার ভার্টিক্যাল আপ একটা ভার্টিক্যাল ডাউন, বিল্ডিংটা কাঁপবেই। একবার সে উপরের দিকে ধাক্কা দিচ্ছে, এবার নিচের দিকে ধাক্কা দিচ্ছে, তো বিল্ডিং আপ ডাউন করে কাঁপতেছে। তো কাঁপার কারণে, এবং শুধু তাই না তার যে একটা ফোর্স এটা শেয়ার ফোর্স, তার জন্য বিল্ডিং এ যে টুইস্ট চলে আসতেছে। কারণ সব আর্থকোয়েক যখন এরকম আসতেছে, সব বিমও এরকম না, সব কলামও এরকম, কলামের তো বিভিন্ন জায়গায় বসে আছে। এবং আর্থকোয়েক যদি ইনক্লাইন ভাবে আসে বিল্ডিং এর দিকে, আর বিল্ডিং যেভাবে দাঁড়ায় আছে উত্তর দিক থেকে আসলো না, উত্তর পশ্চিম দিক থেকে আসলো, সো এখানে টুইস্টের পরিমাণ আর বাড়বে। বিল্ডিং দাঁড়িয়ে আছে, যদি যে কোনো একটা ফেজ বরাবর আসে তখন যেরকম ইম্প্যাক্ট হবে, কিন্তু আর্থকোয়েক যদি কোনাকুনি চলে আসে, মনে করলাম দক্ষিণ দিক থেকে আসতে এতদিন, এখন দক্ষিণ দিক থেকে আসলো না, দক্ষিণ পশ্চিম দিক থেকে আসতেছে, তার মানে একেবারে কোনাকুনি দিয়ে আসতেছে, তখন বিল্ডিং কিন্তু টুইস্টিং মোডে চলে যাবে। তো এই বিভিন্ন কারণে এই জন্য ইঞ্জিনিয়ারকে আর বিল্ডিং বানানোর সময় আর্থকোয়েকের ডিরেকশনের দিকে নজর দিতে হবে। সবাই খালি ব্যস্ত আছে দক্ষিণা বাতাস নিয়ে, সবাই কিন্তু দক্ষিণা বাতাস নিয়ে ব্যস্ত, যে বাতাস জানে কোত্থেকে আসে, দক্ষিণ দিক থেকে আসে। বিল্ডিং দক্ষিণমুখী করতে চায়, জানলা দক্ষিণমুখী দিতে চায়, সবকিছু দক্ষিণমুখী দিতে চায়। দক্ষিণমুখী যে জানলা দিতে চায় কোন ডিজাইনের কারণে না, বাতাস ঢুকার কারণে দিতে চায়। পয়েন্টে ভালো করে খেয়াল করে দেখো, দক্ষিণমুখী বাড়ি বানাতে চাচ্ছে ফেস টু সাউথ, এবং কেন? যাতে বাতাস ঢুকে। আচ্ছা ঢুকলো বাতাসকে বেরোনোর জায়গা দিতে হবে না? ওই বাকি অংশটুকু কিন্তু অনুপস্থিত। খেয়াল করছো কথাটা?
বাকি অংশটুকু অনুপস্থিত। তো বাতাস ঢুকলো, বাতাস বেরোনোর জায়গা দিল না, এটা আরো বিল্ডিং এর জন্য ভয়াবহ। কোর্ট কি বলতেছে, বাতাস যাতে ঢুকে এবং বেরিয়ে যায় 35% অফ দি ফ্লোর এরিয়া ওপেন করে দিতে হবে, বাতাস ঢুকতে এবং বেরোতে দিতে হবে, নাইলে এটা সাপে বর হবে অথবা হিতে বিপরীত ঘটবে। কিরকম, বাতাস ঢুকলো বেরোতে পেলো না, সে কিন্তু সার্কার করে করে বেরিয়ে যাবে বিল্ডিং কে। এর অর্থ বিল্ডিং কে সে যা ইচ্ছা তাই করবে, কারণ এখন ঢুকলো বেরোতে পারতেছে না, সে তো পথ বের করে নিবে সে একটা। সেই জন্য আমরা 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 কিন্তু ঘূর্ণিঝড়ের সময়, এই জন্য যারা ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, তারা ঘূর্ণিঝড়ের সময় খেয়াল রাখতে হবে যে আমি জানলা দরজা আমরা কিন্তু বন্ধ করে ফেলি। তোমার নিজেরা আমরা সবসময় তাই করি, যে বাতাস বইতেছে, প্রচন্ড বৃষ্টি হইতেছে, জানলা দরজা একেবারে টাইট সিল করে দেয়, তাই না? তো সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, কিন্তু কোনো এক পার্টের জানলা দরজা খুলে দিয়ে বাকি সব বন্ধ করে দিলে আবার বিল্ডিং এর জন্য ক্ষতিগ্রস্ত হবে সেটা। কিন্তু অত সিভিল ইঞ্জিনিয়ারিং মাইন্ড নিয়ে তার সব ফ্ল্যাট ওনার্সরা থাকে না, সবাই তো আর সিভিল ইঞ্জিনিয়ার না। সুতরাং উইন্ডের কিছুটা ইম্প্যাক্ট সহ্য করে নিতে হবে, তো আর্থকোয়েকের ক্ষেত্রে তো আছেই। সো এখানে আমরা যে স্পাইরাল কলাম দেখতে পাচ্ছি, স্পাইরাল কলামটা হচ্ছে সবচেয়ে বেস্ট কলাম গ্র্যাভিটি লোডের জন্য। কিন্তু তোমরা এর নিচে ভালো করে দেখো, সে স্পাইরালি যখন করছে, এই যে একটা স্পাইরাল থেকে আরেকটা স্পাইরালের যে গ্যাপ সর্বোচ্চ 3 ইঞ্চি, সর্বোচ্চ, আবার 1 ইঞ্চি নিচেও নামতে পারবেন। এখন হাতে ম্যানুয়ালি একজন লেবার দিয়ে এই ধরনের প্যাচ বানানো সম্ভব না। তোমরা হয়তো দেখে থাকবা যে পাইলে কিন্তু স্পাইরাল বসানো হয়, কিন্তু সেই পাইলে একটা প্যাচ থেকে আরেকটা প্যাচ কিন্তু 3 ইঞ্চি না, আরো বেশি, কোনো জায়গাটা 8 ইঞ্চি, কোনোটা 6 ইঞ্চি, কোনোটা 5, এরকম। এবং সেই স্পাইরাল গুলো ম্যানুয়ালি করার কারণে সবগুলো আবার সোজা না, কিছু এখানে বাঁকা টেরা আছে, কোনোটা স্পেসিং কম, যেখানে 5 থাকার কথা সেখানে হয়তো 4.5 হয়ে আছে। ওটা ওটা যেহেতু পাইল, আচ্ছা বুঝলাম, এটা মেনে নেওয়া যাবে, কিন্তু কলামের ক্ষেত্রে কিন্তু তা করা যাবে না। স্পাইরাল করলে এক স্পাইরালের সেন্টার থেকে আরেক স্পাইরালের সেন্টার সর্বোচ্চ 3, এবং এটা ম্যানুয়ালি সম্ভব না, এটা মেশিন দিয়ে করতে হবে। যেহেতু মেশিন দিয়ে সম্ভব না, সুতরাং কি করা হইতেছে, সব এই স্পাইরাল কলাম আউট করে দিয়ে সার্কুলার কলাম ইন্ট্রোডিউস করা হয় তখন। স্যার, ডিজাইনে যদি স্পাইরাল কলামের স্ট্রেট গুলা 10 মিলি আসে, সেটা কি মানে চাইলে কি 8 মিলি দেওয়া যায়? স্পাইরালের 10 মিলি আসলে 8 মিলি, আর আসলে 8 মিলি বলে কোনো কিছু নাই। 8 মিলি মিলি বা 200 তো আচ্ছা স্যার। ওটা নাই, ওটা দেওয়া যাবে না, ওইটা হচ্ছে প্লেন রড গুলো 8 মিলি এগুলো। তো ওগুলো শুধুমাত্র জানালা দরজা গ্রিল ইউজ করা যাবে। ওটা স্যার ডিপম্বারে তো পাওয়া যায় স্যার। হ্যাঁ আচ্ছা বুঝছি, আমি বলতেছি তো, নর্মালি 10-এর নিচে যত বার আছে সেগুলো আমরা জানলা দরজা, বিভিন্ন জায়গায় গ্রিল বা গোলাকার এগুলো ইউজ করি। এছাড়াও ডিফর্ম বারও অনেক বানায়, অনেক ফ্যাক্টরি বানায়, বাট যারা কোড ফলো করে, স্ট্যান্ডার্ড ফলো করে, তারা বানায় না। অনেকে বানায়, অনেকে তো আমরা আগে বলেছি যে আহ, তো আমরা 1 কাপ কফি যদি সোনারগাঁ হোটেলে খাই, সেটা যেভাবে বানায় বা সেজন্য দামটা 500 টাকা 200 টাকা, কিন্তু আমরা যদি সেটা আমরা কম দামে খেতে চাই, তাহলে আমাদেরকে কিন্তু ইয়া সেই ইয়াতে চলে যেতে হবে, দোকানগুলোতে চলে যেতে হবে। তো এখানে 8 মিলি যারা বানাচ্ছে তারা ব্যবসার জন্য বানাচ্ছে আসলে। এবং 8 মিলি আমরা কোন কাজ ইউজ করতে পারি, মনে করো ফল সিলিং এ দেওয়া যেতে পারে, অথবা যে কোনো নন ইম্পর্টেন্ট কাজে 8 মিলি ডিফর্ম বার ইউজ করা যেতে পারে, অনেক জায়গা করা যায়। তবে আমরা আগে যেটা বলছি, 10 মিলির নিচে কোনো বার নাই এবং ইউজ করা যাবে না। যেগুলি লোড ক্যারি করে, গ্রাভিটি লোড ক্যারি করে, সে স্পেশালি স্ল্যাব জাতীয় যেগুলো, ওখানে আর 10-এর নিচে যাওয়া যাবে না। 3 যেটা আমরা 3 সুতো পারবো। যে কলাম সম্পর্কে আমরা একটা জাস্ট হালকা ধারণা দিলাম। এই যে স্পাইরাল কলাম তোমরা দেখতেই পাইতেছো, কেন এখন আর চলে না স্পাইরাল কলাম, কেন এখন আর নাই, বিকজ স্পাইরাল কলাম এখন আর এইভাবে বানানো সম্ভব না, মানে খুবই এক্সপেন্সিভ হয়ে পড়ে। এন আমরা স্পাইরাল কলাম দেখি না আসলে। স্যার, আমরা রেক্টেঙ্গেলের পিকচারটা যদি একটু আবার একটু মুভ করেন স্যার।
ও এই যে 1 মিনিট, এই যে ফ্লোরের কাছে ল্যাপিং দেখতে পাচ্ছ, এটা ফ্লোরের কাছে ল্যাপিং, তার একটা উদাহরণ আছে। ওকে, স্যার এই যে এখানে যে মাঝখানে যে স্ট্রাপ গুলো ইউজ করা হয়েছে স্যার, এটার নাম কি স্যার মূলত? মাঝখানে স্ট্র্যাপ না, এটা হচ্ছে টাই। হ্যাঁ সরি সরি, টাই টাই স্যার, হ্যাঁ টাই। ওকে, এটা মানে আলাদা কি কোনো নাম আছে স্যার? মানে ডেফিনেটলি ডেফিনেটলি আসলে এটা হাই রিস্ক, হাই রাইজ বিল্ডিং এবং আর্থকে কনসিডার করে করা বিল্ডিংটা আসলে, এবং সেই কারণে তোমার টাই যেগুলো দেখতে পাইতেছো, মেজর যে মেইন টাইটা আমি যদি উপরে দেখাই, যে মেইন টাইটা হচ্ছে এটা হচ্ছে মেইন টাই, এবং এটা টাইবার বললে এটা কি মিন করবে? আর মাঝখানের গুলো আলাদা নাম আছে? হ্যাঁ, এটা হচ্ছে মেইন টাই। জি স্যার। এছাড়া অতিরিক্ত কিছু ক্রস টাই যেটা আমরা দেখতে পাইতেছি, ক্রস টাই সেগুলো মাঝে দেখতে পাইতেছো, এই যে আছে এখানে, এবং এখানেও আছে, এই যে। স্যার জি স্যার। এই টাই বার গুলো মনে হচ্ছে 8 mm। কোনটা? স্যার এই যে টাই বার গুলো যে দেওয়া আছে 8 mm মনে হচ্ছে। না না না, ছবিতে ছবির কারণে এটা এমন মনে হইতেছে, এটা দূর থেকে তোলা ছবি, বুঝতে 5 ফিট উপরের ছবি এটা, মানে যে দাঁড়াইছে সে তার কাছ থেকে তুলে না, দূর থেকে তুলছে। তো এটা 8 না, এটা ডেফিনেটলি তো এটা তোমার 10 mm এর, 10 মিলিমিটার। তো যাই হোক, এখানে আমরা হালকা যেটা আমরা শুরু করছিলাম, যে স্টিল অ্যারেঞ্জমেন্ট কলামের, ওইখানে আমরা একটু দেখে আমরা আজকে ক্লাসটা শেষ করে দিব। স্যার ওটার নামটা জানা হলো না স্যার। ক্রস টাই বলছি তো, ও আচ্ছা আচ্ছা। ওটার নাম হচ্ছে ক্রস। হ্যাঁ, বল। ডায়মন্ড টাই আছে নাকি একটা স্যার? ও না না, ওইটা অনেকে শেপ ডায়মন্ডের মতন আচ্ছা। শেপ, আর কোনো ডায়মন্ডটাই বলে, বাট এটা এটা আচ্ছা, আচ্ছা। এটা এটা আসলে লেবারকে আন্ডারস্টুড করার জন্য, যে বলা হয় ডায়মন্ড টাইটা দাও বা ওইটা কোটা দাও ওদেরকে, বাট ও আচ্ছা এইভাবে মানে এইভাবে কোড ভিত্তিক কোনো নাই, এগুলো ক্রস টাই নামে পরিচিত। ও আচ্ছা আচ্ছা, ওকে। না, আমরা কিছু কলামের বাস্তব ছবি দিয়ে আজকে আমাদের ক্লাসটা শেষ করবো আমরা। এখানে যেহেতু কমন ক্লাস, যেটা আমি বলে দিচ্ছি একসাথে, যে আমরা এখানে 5 ফিট উপরে ঢালাই, এবং এই 5 ফিট উপরে ঢালাইতে তোমার বারের গায়ে যে মর্টার লেগে আছে, আমরা বলি যে মর্টার ক্লিন করার জন্য মর্টার ক্লিন করতে হবে। ঢালাই শেষে 5 ফিট করুক কি 10 ফিট করুক কি ছাদে করুক কি বিমে করুক, যেখানে যখন কাস্টিং শেষ, সেখানে অবশ্যই সাইট ইঞ্জিনিয়ারকে এটা দেখতে হবে, যাতে লেবার দিয়ে তারা অবশ্যই এই মর্টার গায়ে লেগে থাকা জিনিসগুলো সরিয়ে ফেলে, নাইলে এই বন্ডিং এ বাধাগ্রস্ত হবে কিন্তু, এবং এই শুকায় যাওয়ার পর কোনো মতে এটা ক্লিন করা সম্ভব না ভালো করে, করতে গেলে অনেক সময় লাগবে। রেক্টেঙ্গুলার কলাম এটা, এবং একই অবস্থা 5 ফিট উপরে ঢালাই, এবং তোমরা উডেন শাটারিং দেখতে পাচ্ছ, যেটা প্রেসক্রাইব না বাই কোড। উডেন শাটারিং আমরা আগে বলেছি যে সে পানি চুষে নিতে পারে। স্যার এটার উপরে যদি স্যার সিমেন্টের বস্তা অথবা পলি ইউজ করে যদি উডেনটাকে কাভারিং করা হয়, তারপরে লাগাইলে কি সমস্যা আছে স্যার? না, ভিতর থেকে যদি পলি ইউজ করে দেওয়া হয় তাহলে তো কোনো সমস্যা নাই, ওকে তাহলে তো ঝামেলা শেষ। তো উডেন শাটারিং এর আরেকটা সমস্যা হলো যে সে যদি পুরাতন হয়, কলামের ক্ষেত্রে এগুলি আমরা বলতেছি, অন্য ক্ষেত্রে না, স্পেশালি কলামের ক্ষেত্রে উডেন শাটারিং কিন্তু ফুলে যায়। তো ফুলে যায় তোমরা জানো যে কাঠ কিন্তু ফুলে যায়, এক্সপানশন হয়, সংকুচিত হয়। তোমরা দেখছো বাসা বাড়ির যে দরজাগুলো ছোট জি স্যার, বড়, রোদে থাকলে বাঁকা হয়ে যায়। হ্যাঁ। তো শাটারিং যেগুলো এখানে উডেন শাটারিং, সেগুলো সিজনাল উড দিয়ে বানানোর কথা, কিন্তু একদল বিক্রেতা মুনাফা লাভের জন্য জ্যানতেন কাঠ দিয়ে শাটারিং বানায় বিক্রি করে ফেলে। তো ইঞ্জিনিয়ারকে শাটারিং কেনার সময় যদি সে যদি যায়, যেই যদি মানে উডেন শাটারিং এর কেনার ক্ষেত্রে সে যদি ইনভলভ থাকে, তাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেটা তোমার সিজন উড দিয়ে বানানো কিনা। সিজন উড দিয়েই বানাতে হবে শুধু, নাহলে তো সেটা ফুলবে ফাঁপবে, তাহলে তো সর্বনাশ হবে স্ট্রাকচারের।
সেকেন্ড যে এটা কত পুরাতন। থার্ড থার্ড এটার গায়ে কোনো আহ, ফাটা-ফুটা আছে কিনা, সমস্যা আছে কিনা, এগুলো কনফার্ম করতে হবে। খালি গেলাম আর চুক্তিবদ্ধ হয়ে টাকা-টুকা দিয়ে রেডি হয়ে আইসা পড়লাম আর হয়ে গেল তা না। এই শাটারিং কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বিল্ডিং কনস্ট্রাকশনে। এর এর উল্টাপাল্টা হওয়ার কারণে বা শাটারিং এর স্ট্রেংথ ঠিক না করার কারণে তোমরা এরকম সোশ্যাল মিডিয়াতে দেখছো যে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং ভেঙে পড়ছে, ভোলাতে ভেঙে পড়ছে, কত জায়গায় ভেঙে পড়ছে। তো দেখছো এগুলো মেজর পার্ট কিন্তু শাটারিং এর কারণে হচ্ছে। তো শাটারিং কিন্তু ফেলনার বিষয় না। এবং এই শাটারিং এর একটা অংশ স্ল্যাব ঢালাইয়ের সময় যে বাঁশের যে ইয়েটা দেওয়া হয়, ওই বাঁশটার দিয়েও খেয়াল রাখতে হবে যে বাঁশগুলো আসতেছে যেটা দিয়ে আমরা ঠেস দেওয়া হবে, ওই বাঁশগুলোকে ইঞ্জিনিয়ারকেই পরখ করতে হবে। বিকজ যাই গোটুক মনে রাখতে হবে যত দোষ নন্দ ঘোষ, সোজা কথা। এটা লেবারের কারণে হোক আর যার কারণে হোক, জব দিয়ে কিন্তু সাইট ইঞ্জিনিয়ারকে নিতে হবে, না হলে তো নাই। আর হয়ে গেলে কিন্তু সব দিক দিয়ে যাবে। এবং মানে যেভাবেই ঘটুক তার, সেটা আর্থিক হোক, শাস্তিযোগ্য হোক, চাকরি চলে যাক কি জেল জরিমানা হোক, সব কিন্তু সাইট ইঞ্জিনিয়ারকে নিতে হবে। ইভেন তার আন্ডারে অন্য জুনিয়র ইঞ্জিনিয়ার থাকলেও জুনিয়র ইঞ্জিনিয়ার কারণে হলেও সাইট ইঞ্জিনিয়ারকে তার দায়ভার নিতে হবে। তো তো ওইটা মনে রাখতে হবে, সোজা কথা। এবং আমরা আগের কোর্স পড়ানোর সময় যেটা মরিচার ব্যাপারে বলেছিলাম সেটাও এখানে প্রযোজ্য হবে, যে লালচে হলে এটাকে ক্লিন করে তারপর ঢালাই দিতে হবে। লালচে হলে ক্লিন না করে যদি ঢালাই দেয় তাহলে মরিচা কিন্তু থামবে না। আর যদি কালচে বর্ণ ধারণ করে তাহলে বার ওই অংশ কেটে জোড়া দিয়ে নতুন করে বসাতে হবে। হলুদ অবস্থায় থাকায় যদি ঢালাই হয় তাহলে কোনো সমস্যা নাই। বাট তোমরা এই ছবিতে দেখো লাল কালি করে বার অনেকগুলো লালচে বর্ণ ধারণ করছে এবং এটা পরিষ্কার, এগুলো ক্লিন না করে কিন্তু ঢালাই কার্যক্রম চলতেছে। এর অর্থ কি? কলাম কিন্তু এই যে লালচে যে মরিচাগুলো, এটা কিন্তু এক্সটেনশন হতেই থাকবে যতদিন বিল্ডিংটা আছে ভিতরে ভিতরে। কিন্তু স্যার প্রজেক্টে তো স্যার রড আনার পরে 2 থেকে 3 দিনের ভিতরে রডে মরিচা পড়া শুরু হয়ে যায়। এখন একটা ঢালাইয়ের ক্ষেত্রে স্যার দেখা যায় মানে কলাম ম্যাক্সিমাম রডে স্যার মানে মরিচা পড়ে যায়। এত মরিচা কি উঠানো সম্ভব স্যার? না, ওই যে বললাম হলুদ ইয়েলোইশ হলে তো অসুবিধা নাই। রেডিশ হওয়াটা কিন্তু অনেক অনেক অনেকক্ষণ পরে হবে, এত তাড়াতাড়ি হবে না। ইয়েলোইশটা ঢালাইয়ের কিন্তু পরে এই হলুদ দিয়াটা উঠে যায়, ঢালাইয়ের পরে যদি দেখা যায়। না, আমরা তো হলুদের ইয়েলোইশটা বলতেছি, তো সমস্যা নাই। ও ইয়েলোইশ কালার বাতাসে আসার সাথে সাথে সেই ফেরাস অক্সাইড, এটা তো লোহা, মাইল স্টিল, স্বাভাবিকভাবে ফেরাস অক্সাইডের বর্ণ হচ্ছে ইয়েলোইশ, ওইটা ধারণ করবে সে, এবং এটা অনেক দিন ধারণ করে থাকে। বহুদিন 2-3 সপ্তাহ ফালা রাখলে এই লালচে বর্ণ ধারণ করবে। এটা ফেরিক অক্সাইড, তখন সে ফেরিক অক্সাইড হয়ে যায়। এছাড়া পানি যদি সংস্পর্শে চলে আসে এটা আরেকটু ত্বরান্বিত হবে। সেই জন্য যারা বিল্ডিং প্ল্যান করতেছে, যারা বানাচ্ছে, তাদেরকে প্ল্যানিংটা এমন ভাবে করতে হয় যে বর্ষাকাল, স্পেশালি বর্ষাকালে যাতে কনস্ট্রাকশনে কাস্টিং অংশটুকু অ্যাভয়েড করা সম্ভব হয় কিনা। আর যদি না হয় তাহলে যে বিশাল রুফ পলিথিন টানে, তুমি অনেক জায়গায় দেখবা ঢাকা শহরে পুরো প্রজেক্টের উপরে পলিথিন রুফ মানে পলিথিন টানানো আছে, দেখছো কিনা আমি জানি না, পুরাটা প্রজেক্টকে ঢাকা আছে বৃষ্টির কারণে ঢাকা শহরে এখন। তো এরকম করতে হবে, নাইলে এই জি অবস্থা স্যার, বড় বড় প্রজেক্ট এরকম করে হ্যাঁ ওটা, উপরে কার্পেট দিয়ে দেয়। হ্যাঁ এটা বিশাল খরচের ব্যাপার, বাট দিতে হয়। এবং আমরা আগে বলেছি যে কলামের যে ফাটল, ওই যে যিনি ইঞ্জিনিয়ার, যে রানা প্লাজার ইঞ্জিনিয়ার ধরতে পারেন নাই, যার মাসুলটা পরের দিন সকালে 8টা-9টার দিকে হলো। এই কলামের ফাটল কি? কলামের ফাটল 3 রকম দেখা যাবে, যে কোন সময় তুমি সতর্ক হবা। যখন কলামের ফাটল আড়াআড়ি ঘটবে, কলাম দাঁড়িয়ে আছে, আমি ফাটলটা আঁকতেছি, কলামের ফাটল যদি আড়াআড়ি দেখতে পাও তাহলে বুঝতে হবে যে বিপদ খুবই সামনে দাঁড়ায় আছে, বিকজ কলাম ফাটতেছে এটা, এবং এটা বেশি দিন টিকবে না। এবং এই ফাটল রানা প্লাজায় দেখা গেছে আসলে, বাট উনি বুঝতে পারেননি। নাও আরেকটা ফাটল, যেই ফাটল তোমার খাড়া উপর থেকে আসতেছে এবং ভার্টিক্যালি নামতেছে, এগুলো এটা হচ্ছে গ্র্যাভিটি লোড, বা লোড বেশি আসতেছে কলামের স্ট্রেংথের চাইতেও, গ্র্যাভিটি লোড বেশি আসার কারণে খাড়া ফাটতেছে সে, এটাও কিন্তু ডেঞ্জারাস। ওকে, নাও এই খাড়া ফাটা কিন্তু
লোড না বাড়ার কারণও হতে পারে। আরেকটা কি কারণ? আরেকটা কারণ, যে ছবিতে মরিচা দেখতে পাচ্ছ, এই যে এরা যখন মরিচা পড়ছে, এটা কিন্তু ঢালাই হয়ে গেলে এটা বন্ধ হবে না, এটা বাড়তেই থাকবে। একটা সময় তোমরা জানো যে মরিচা মানে এক্সপানশন করলে সে ভলিউমে বাড়ে, তো স্বাভাবিক ভিতরে জায়গা না থাকলে সে ধাক্কা মারবে ভিতরের মর্টারকে, তখন এই ফাটলটা তোমরা, যেহেতু সে একেবারে তোমার বসে আছে কভারিং এর কাছাকাছি, 1.5 ইঞ্চির পরে বসে আছে তারা, 1.5 ইঞ্চি কভারিং এর পরে কিন্তু বারগুলোর অবস্থান। সুতরাং যখনই সে এক্সপান্ড করার চেষ্টা করবে, সে প্রেসারটা যাবে কভারিং এর উপর দিয়ে, কভার ফাটবে, এবং এই কভার ফাটার নমুনাও কিন্তু একদম ভার্টিক্যাল হবে। এর অর্থ ভার্টিক্যাল ফাটাটা তোমার মোটা হয়ে উপর থেকে নামতে থাকবে। উপর থেকে যদি নামতে থাকে, উপর থেকে নামে, তাহলে সেটা লোডের কারণে হইতেছে, অথবা উপর থেকে কলামের মরিচা পড়ছে দেখে ফাটতেছে। ইভেন উপর থেকেও যদি শুরু না হয়ে সে যদি মাছ থেকে শুরু হয় মোটা হয়ে, তাহলে এটা শুধুমাত্র বোঝা যাচ্ছে যে তোমার মরিচা ভিতরে যে রাস্টেড হয়েছে তার কারণ। আর যার একটা চতুর্থ, সেটা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। ছোট ছোট কিছু কিছু ক্র্যাক, ছোট ছোট তোমার সারফেসে দেখতে পাবা, যেখানে কভারিং এর সারফেসে, এগুলো এটা হচ্ছে তোমার ভালো ম্যাটেরিয়ালস ইউজ না করার কারণে, ভালো করে কিউরিং না করার কারণে এটা কভার ফাটতেছে শুধু, অনলি এটা শুধু কি, শুধু কভার এবং তার উপরের অংশে। বাট বড় বড় যেগুলি বললাম ভার্টিক্যাল এরকম লম্বা, এটা কিন্তু কভার ফাটতেছে, পুরাটাই ফাটতেছে, এবং ভিতরের বারের এক্সটেনশনের কারণে। তো এই ডিসিশন ইঞ্জিনিয়ারকে নিতে হবে, এবং ভুল একটু এদিক সেদিক হলে কি যে মাসুল দিতে হয় তোমরা দেখলে। নট অনলি রানা প্লাজা বাট অলসো স্পেকট্রা গার্মেন্টস, এবং এরকম বহু বিল্ডিং আছে, শুধু কলাম ফেল করে গেছে। তো যাই হোক, কলামের সম্পর্কে তোমরা দেখলে, আরো আমরা আর একটু কয়েকটা ছবি দেখে এটা শেষ করার চেষ্টা করব। ওকে, এই যে লাস্ট ছবিতে আমরা এখানে যেটা দেখাতে চাচ্ছি, এটা আর্থকোয়েকে ফেল করে গেছে বিল্ডিং, এবং তোমরা দেখো যে কেন জয়েন্টের কাছে ল্যাপিং করবে না আর্থকোয়েকের সময়, সেটার প্রমাণ সে দিচ্ছে এখন। তোমরা ভালো করে ছবিতে দেখো, এটা কিন্তু বাংলাদেশের না, এটা জাপানের আর্থকোয়েক। 7.8 রিক্টার স্কেল হিট করার পরে বিল্ডিং এর এই দশা। 7.8 রিক্টার স্কেল ঢাকাকে যদি হিট করে, তাহলে এরকম একটা ছবি দেখার জন্য কি বেঁচে থাকবো না আমরা? কিন্তু জাপানবাসী কিন্তু বেঁচে ছিল, জাপানের নাগরিকরা কিন্তু বেঁচে ছিল 7.8 রিক্টার স্কেল হিট করার পরে এরকম একটা ছবি তোলার এবং দেখার। বাট 7.8 রিক্টার স্কেল ঢাকাকে হিট করলে এই ধরনের ছবি তোলার, দেখার কারো কোনো সাধ্য হবে না। পুরো ঢাকা ধূলিসাৎ হয়ে যাবে 7.8 রিক্টার স্কেলে। আর এখন ঢাকায় যদি এই অবস্থা হয়, তাহলে ঢাকার বাইরে যে কি হবে বুঝতেই পারতেছো, সারা বাংলাদেশের যে কি হাল হবে। তোমরা জানো যে রিসেন্টলি যে ভূমিকম্পের যে একটা বার্তা দেওয়া হয়েছে, সেটা হলো যে অতি শীঘ্রই এশিয়াতে বিশাল এক ভূমিকম্প হিট করবে। এটা চাপা পড়ে যাচ্ছে যুদ্ধের কারণে, ইউক্রেন যুদ্ধের কারণে চাপা পড়ে গেছে। বাট দ্যাট ইজ অলসো, এবং তার 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 পূর্বাভাস কিন্তু টের পাইতেছে তোমরা। আমরা আগে বলেছি সিভিল ইঞ্জিনিয়ারদের কিন্তু সব জানতে হয়, এবং একজন সিভিল ইঞ্জিনিয়ারই কিন্তু সর্বশ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার আমরা বলি, এবং তোমরা হচ্ছে সেই লাকিদের মধ্যে একজন, বিকজ তোমরা সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তেছো। বিকজ সিভিল ইঞ্জিনিয়ার সব কিছুতে তার জ্ঞান লাগে। যেমন তোমরা তোমরা কি খেয়াল করতেছো না যে কত চরম গরম যাচ্ছে? খেয়াল করছো? যেখানে জুলাই মাসে বৃষ্টিতে নাস্তানাবুদ হয়ে যাওয়ার কথা, কিন্তু সেখানে 32 ডিগ্রি। ইভেন যেখানে ইউরোপিয়ান কান্ট্রিতে এখন চরম শীত হওয়ার কথা, সেখানে কিন্তু এখন চরম গরম যাচ্ছে, এবং মারাও গেছে গরমে 5,000, 2,000, 3,000, কারণ তারা গরম কোনোদিন ফেস করে নাই। তোমরা জানো এগুলো নিউজ? তোমরা জানো কেউ? জি স্যার। তোমরা যদি নিউজ দেখো তাহলে দেখতে পাবা যে এগুলো হচ্ছে তোমার ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে, ইতালিতে, যেখানে ঠান্ডা থাকার কথা ছিল। এবং এটাই হচ্ছে সেই ভবিষ্যৎ, যেটা ইঞ্জিনিয়ার যারা মানে আমরা ভূতত্ত্ববিদ যাদেরকে বলি বাংলায়, তারা যেটা বলছে, এশিয়া উইল হিট
by major earthquake in future এবং তার নমুনা আসতেছে। সেই জন্য প্রকৃতি তখন তোমার আর্থকোয়েক আসার আগেই প্রকৃতিতে তার একটা ইম্প্যাক্ট পাওয়া যায় এবং সেই ইম্প্যাক্টের ভিতরে ফার্স্ট হচ্ছে যে প্রাণীরা তোমার সবসময় তার একটা অস্বস্তিকর পরিস্থিতি শো আপ করবে তোমাকে, এনি প্রাণী। এবং তার সেকেন্ড হচ্ছে তোমার তোমার চরম গরম আবহাওয়া থাকবে যখন মানে এবং মাত্রাতিরিক্ত হিট আসতে থাকবে তোমার। এটা হচ্ছে বড় ভূমিকম্পের আলামত। নেচার সামথিং গোয়িং টু ডু। তো এখন এই যে পৃথিবীতে সর্বকালের ইতিহাসে যে রেকর্ড সংখ্যক টেম্পারেচার বাড়ছে এবং আশ্চর্য হলো ইউরোপিয়ান কান্ট্রিতে মানুষ মারা যাচ্ছে গরমে, সেটাই এখন তোমার ইয়ারা মানে আবহাওয়াবিদরা খুব মানে আতঙ্কিত এখন যে ন্যাচারাল ক্লাইমেটিটা কিভাবে আসতেছে। হয়তো পৃথিবীর কোনো একাংশে সেটা বিশাল জলোচ্ছ্বাস দিয়ে আসবে, পৃথিবীর কোনো একাংশে সেটা বিশালকায় ভূমিকম্প দিয়ে আসবে। তো আমরা সেই ভূমিকম্প নিয়ে আমরা ফেস করতে পারবো কিনা আমরা ঢাকাবাসী, সেটা এখন হাজার মিলিয়ন কোয়েশ্চেন। তো যাই হোক, ইঞ্জিনিয়াররা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ এখানে যে জয়েন্টের কাছে সব হিট হয়, আর্থকোয়েক রেজিস্ট হয় জয়েন্টের কাছে, সুতরাং এখানে ফেল করে কলাম, কিন্তু মাঝে দেখো সুন্দর পরিষ্কার। সুতরাং আর্থকোয়েকের ক্ষেত্রে মাঝে হবে সব ল্যাপিং। এই আজকে আমরা কলামের ইন্ট্রোডাক্টরি দিয়ে আমরা পুরো নলেজ দিয়ে দিলাম, রেইনফোর্সমেন্ট, অ্যারেঞ্জমেন্ট সহ শুরু করে কলামের টাইপস টু থিওরিটিক্যাল ম্যাটার্স গুলো আমরা ক্লাসে শুরু করব। আমরা স্যার এখানে এই যে হ্যাঁ স্যার আমার দুটো প্রশ্ন ছিল স্যার। ওই যে আমাদের বিল্ডিং দুই এক সময় দেখা যায় যে 5 তলা বিল্ডিং এর ক্ষেত্রে 3 তলা করা হয়েছে, বাকি 2 তলা পরে করবে। তো উপরের কলামের রড গুলা যেটা এক্সটেন্ড করে রাখা হয় ওইটা স্যার মানে এটা রিডেক্সেল একটা কালার আছে, ওটা দিয়ে ওটা মানে আবরণ যেন না পড়ে ওটা দিয়ে রাখা হয়। স্যার ওটা কি পরবর্তীতে করার সময় কি ওই কালারটা উঠে নিতে হবে? হ্যাঁ, তাহলে তো আচ্ছা, বন্ড ওটা হবে না, কোনো কিছুই স্যার করা ওটা যাবে না। যদি গ্রিস দেখ কেউ অয়েল করুক কেউ পেইন্ট করে যা করুক জি সে স্যার। যাই করুক, যদি সে এভাবে রাখে তাহলে অবশ্যই সেগুলোকে রিমুভ করতে হবে, নাহলে বন্ড হবে না। সেজন্য বেস্ট হয়ে হচ্ছে কলামকে ওই সমস্ত এত জুট ঝামেলা না গিয়ে কলাম মাটি থেকে 18 বা 2 ফিট বা 3 ফিট করে রেখে বারগুলোকে সুন্দর করে ফলস ঢালাই দিয়ে দিলে হলো, এটা ও সবচেয়ে বেস্ট। আচ্ছা ফলস ঢালাই দিলে স্যার। এত ঝামেলা নাই। স্যার কালার গুলা কি অতি সহজে উঠানোর কোনো কেমিক্যাল আছে স্যার? আমরা ফার্স্টে আমরা বলবো যে কোনো কেমিক্যাল বার ইউজ না করার জন্য। বার কিন্তু মনে রাখতে হবে ইঞ্জিনিয়ারকে, বার হচ্ছে মাইল স্টিল, সুতরাং কোনো কেমিক্যাল অর অ্যাসিডিক ম্যাটারস এটার জন্য খুবই ভয়াবহ হবে। সুতরাং কেমিক্যাল অর এনি আদার সামথিং বা যাই হোক না কেন সেগুলো বারের টাচে না নাই ভালো। এখন যদি কোনো কিছু ঘটে সেজন্য আমরা বলি বেস্ট ওয়ে হচ্ছে স্টিল ব্রাশ ইউজ করার জন্য, ঘষে যদি উঠানো যায়। ও আচ্ছা। আর তাহলে স্যার ওই যে আমাদের গ্র্যাভিটি আপনি বলছিলেন স্যার, ওই যে কলামের মাঝখানে জয়েন্ট হলে যে লোডের যে প্রবলেমটা হয়, তো সেক্ষেত্রে স্যার আমরা যে সময় কলামে টাইবার গুলো ইউজ করি সেগুলো স্যার মানে নিচে রাখি L/4 আবার উপরে L/4 বা মাঝখান দিয়ে স্পেসিংটা একটু কম থাকে। তো স্যার যেখানে আমাদের গ্র্যাভিটি লোডের কারণে কলামটা ফেল করার ইয়াটা থাকে সম্ভাবনা, তো ওখানে স্যার স্টিরাপের টাইবারের স্পেসিং গুলো কম মানে বেশি দেওয়া হয় কেন স্যার? না না এখানে একটু ভুল হয়েছে মানে তোমার কোথাও। স্যার মানে কলামে দেখা যায় মানে হ্যাঁ কলামের আমি নিচে বুঝছি প্রথমে। বুঝছি জি বুঝছি স্যার। তুমি যেটা বলেছো আমি বুঝছি, এটা আনসার দিচ্ছি। এটা এখানে আমরা বারবার বলছি দুই রকম কলামের ম্যাটারস, একটা হচ্ছে শুধু ফুললি গ্র্যাভিটি লোডের জন্য, এন্ড গ্র্যাভিটি লোডের কলামের স্পেসিং কিন্তু টপ টু বটম সেম স্পেসিং এ যাবে, কোথাও কমও না কোথাও বেশিও না। আচ্ছা এটা স্যার। এটা এটা ইঞ্জিনিয়ারকে মনে রাখতে হবে যে শুধু যেখানে গ্র্যাভিটি লোড অনলি পিওর এক্সিয়াল লোড আছে, যেখানে কোনো লেটারাল লোড কাউন্ট হচ্ছে না, তার মানে কোনো মোমেন্ট আসতেছে না, স্বাভাবিকভাবে মোমেন্ট যদি আসে তাহলে কলামের উপরের দিকে এবং নিচের দিকে এক ধরনের ফোর্স ক্রিয়েট হবে, মাঝে হবে অন্যরকম। তো সেটা হচ্ছে লেটারাল লোডের জন্য বা হাই রিস্ক জোনের জন্য বা হাই রেজের জন্য যেখানে আমরা লেটারাল লোড কম। বাট শুধুমাত্র পিওরলি গ্র্যাভিটি লোডের ক্ষেত্রে only spacing equal spacing এ যাবে টপ টু বটম। নাও আসো আর্থকে কনসিডার করা বা লেটার লোড যদি আমি কনসিডার করে ফেলি তাহলে আর ইকুয়াল স্পেসিং এ যাবে না,
কেন আমরা একটু আগে এখন তার নমুনা তোমরা সামনের ছবিতে দেখতে পাচ্ছ যে জয়েন্টের কাছে তাকে স্ট্রেংথ বাড়াতে হবে। আর স্ট্রেংথ বাড়ানো কখন সম্ভব? আমরা যদি স্পেসিং কমাই দেই। তোমরা জয়েন্টের কাছে বারগুলো, ভার্টিক্যাল বারগুলো যেটা ভার্টিক্যাল বারগুলো এত টুইস্টিং এর সম্মুখীন হয়ে যায়, সে একেবারে ছিঁড়ে ছিঁড়ে চলে যেতে চায়। তো সেক্ষেত্রে আমরা জয়েন্টের কাছে স্পেসিং গুলিকে ক্লোজ করে দেই, বাট যেটা তোমরা বললা L/4 এটা আসলে কোড বেস না, এটা আসলে না। এটা অনেকটা ওই যে ল্যাপিং এর যে লেংথ বের করতো কোড ছাড়া 20t 30t 40t ওরকমই একটা চলে আসা ধারণা L/4 ঘন ঘন করে দিতে হবে। স্পেসিং যদি 6 ইঞ্চি পায় তাহলে L/4 উপর দিক থেকে L/4, নিচ থেকে L/4 3 ইঞ্চি, আর মাঝে হবে কি 6 ইঞ্চি। এরকম একটা কনসেপ্ট বাজারে স্যার, জি স্যার। প্রচলিত আছে এবং এটা টোটালি আসলে ধারণা বেসড, এবং এটার কোনো বিজ্ঞান বা এটা ইঞ্জিনিয়ারিং এর কোনো মানে মানে বলবো এটা সাপোর্ট করে না। কোড যেটা বলতেছে আমরা সেটা দেখবো যে কোড কি বলে, যে যেখানে উইন আর্থকোয়েক কনসিডার করা হয়েছে সেখানে L/4 না, আসলে সেটা আসলে কত সেটাও আমরা জানবো এই কোর্সে। এবং স্পেসিং কিভাবে দিতে হবে, যেখানে ঘন ঘন সেখানে তোমরা স্পেশাল টাইপের টাই বার দেখবা, যেটা আগের ছবিতে দেখছো। মেইন টাই তো একটা, মাঝেও কিছু অতিরিক্ত টাই থাকবে এবং অনেক রকম কিছু থাকবে, সেটা ঢাকাতে আমরা দেখছি। তো ওরকম কিছু একটা দেখবে যেটা হয়তো তোমাদের হয়তো অনেকে দেখো নাই কোথাও সাইট গুলোতে। যেটা আমরা আর্থকোয়েকের ক্ষেত্রে যেটা আমরা দেখো এখানে যে টাই ছিঁড়ে গেছে, শুধু বার কিন্তু ঠিক আছে, বার কিন্তু কিচ্ছু হয় না, টাই ছুড়ে গেছে। তো টাই যদি ছিঁড়ে যায়, টাইকে শক্তিশালী করতে হবে, সেখানে 8 মিলি যদি দাও তাহলে হবে না। এবং টাইয়ের স্ট্রেংথ বারের স্ট্রেংথের সমান হবে। বার যদি 60 গ্রেডের হয় তাহলে টাইও হবে 60 গ্রেডের। অনেকে করে কি, আচ্ছা বারকে দিয়ে দিল একেবারে 72 গ্রেডের বার দিছে, টাই দিল গিয়ে মনে করো 50 গ্রেডের। আমরা আমরা সমস্যাটা হয়েছে কি, সবকিছুতে উল্টা পথে হাঁটি সবকিছুতে। যেখানে যেটা করার কথা সেটা করে না, আর যেখানে যেটা করার কথা না সেটাকে করে। তো ওরকম সবকিছু উল্টা পাল্টা চলে আসে। তো এখানে তার প্রমাণ আর্থকোয়েকে তোমার সবটাই ছিঁড়ে গেছে। তো যাই হোক, আজকে আমরা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, দেখা হবে আমাদের ক্লাসে।